আমি আবার সকালের খিদে সহ্য করতে পারি না। ওই ফকিন্নির বাচ্চা, সব আবার রাক্ষসের মতো খেয়ে ফেলিস না। নীলার কথা শুনে আর খাবার ভিতরে যাচ্ছিল না, তাই আর না খেয়ে উঠে চলে আসছিলাম। দেখ না, ফকিরের আবার রাগও আছে। আমি কোনো কথা না বলে চলে আসলাম। একটু পরে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নীলার রুমের সামনে আসলাম। আসতে পারি? হ্যাঁ, আয়। কলেজে যাবেন না? না, তুই যা। আচ্ছা। আমি কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রাস্তায়। সামনে গিয়ে বাসে উঠবো ভাবতেছি, তখনই কই থেকে যেন রকি বাইক নিয়ে সামনে চলে আসলো। ওঠ। কলেজে যাবি? ওঠ। আমি রকির বাইকে উঠে পড়লাম। সকালে নাস্তা করছিস? করে আসলাম। তুই? রে, মাত্র করে বের হলাম। ও। তা নীলা কই? কলেজে যাবে না? বাসায় আছে। আমি জিজ্ঞাসা করতে গিয়েছিলাম, বলল তো আসবে না। ও। কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। কলেজে এসে অবাক হয়ে গেলাম নীলাকে দেখে। কি রে, তুই না বললি কলেজে আসবে না নীলা? আমাকে তো তাই বলছিল। ও আচ্ছা, বাদ দে, চল আড্ডা দে। ক্লাস নেই? আচ্ছা, তবে একটু পরে। ও, ক্লাস রুটিনটা নিয়ে আসছিস তো? দাঁড়া দিচ্ছি। রকি তার ব্যাগ থেকে রুটিনটা বের করে আমাকে দিল। ধন্যবাদ। বন্ধু বলিস আবার ধন্যবাদ দিতেছিস, এটা কেমন হলো? আচ্ছা চল ক্লাসে যাই। বসবি না? না, চল ক্লাসে গিয়ে বসি। ওকে চল। আমি আর রকি ক্লাসরুমে এসে সামনের সিটে বসে পড়লাম। একটু পরে স্যার চলে আসলো। ক্লাস শুরু হওয়ার কয়েক মিনিট পরে নীলা আর নীলার বান্ধবীরা সবাই ক্লাসে আসলো। স্যার লেকচার দেওয়া শুরু করে দিল। ক্লাস শেষ হওয়ার কিছু আগে প্রথম টেস্ট পরীক্ষার নোটিশ দিয়ে দিল স্যার আরও বলল, প্রতিবারের মতো এইবারও যে প্রথম হবে পরীক্ষায় তাকে নাকি পুরস্কৃত করা হবে। স্যার ক্লাস শেষ করে চলে গেলেন। রকি, আমার তো তেমন পড়াই হলো না, কিছু নোট ধার দিবি? আচ্ছা, বিকালে দেখা করিস। আচ্ছা। আই মেক, বাসায় যাবি না? হ্যাঁ যাব। ও, তাহলে তাড়াতাড়ি গেটে আয়। আচ্ছা। নীলা চলে গেল। আচ্ছা তাহলে আমি যাই রে, বিকেলে দেখা করব। আচ্ছা, ফোন দিস একটু। আচ্ছা। আমি রকিকে বিদায় দিয়ে গেটে এসে দাঁড়াতেই নীলা গাড়ি নিয়ে আসলো। আমি গাড়িতে উঠলাম। নীলা গাড়ি চালাতে লাগলো। আচ্ছা, আপনি যে সকালে বললেন কলেজে আসবেন না, তাহলে আবার আসলেন যে? কেন আসলাম তার জবাব কি তোকে দিতে হবে? আবার তোর সাহস কি করে হলো আমাকে প্রশ্ন করার? সরি। ছোট লোক সবসময় ছোট হয়ে থাকবি, বড় হওয়ার চেষ্টা ভুলেও করিস না। আমি কি করব না করব এসব বিষয় নিয়ে আমার বাবাও কোনোদিন জানতে চায় না। আর তুই কি করে, কোথা থেকে এত সাহস কি পাস আমার সাথে তর্ক করার? আমাকে প্রশ্ন করিস আমি বুঝি না। বাসায় গিয়ে আজ মজা দেখাবো। আমি চুপচাপ বসে ভাবতে লাগলাম, কি যে কপালে আছে আজ, কেন যে প্রশ্ন করতে গেলাম। কি রে ফকিন্নির বাচ্চা, কি ভাবিস? দেখেন, আমাকে যা খুশি বলতে পারেন, কিন্তু আমার মা বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না। কি রে, তোর বাবা আমেরিকায় ভিক্ষা করে নাকি? দেখেন, যা খুশি যা ইচ্ছে হয় আমাকে বলেন, যা করতে ইচ্ছে হয় আমার সাথে করেন, কিন্তু দয়া করে আমার মা বাবাকে নিয়ে কিছু বললেন না। নীলা কি যেন বুঝে চুপচাপ গাড়ি চালাতে লাগলো। বাসায় চলে আসলাম। নীলা গাড়ি থেকে নেমে গেল। এই গাড়ি পার্কিং করে তাড়াতাড়ি আমার রুমে আসো তো, কাজ আছে। আচ্ছা। নীলা ভিতরে চলে গেল, তাই আমি গাড়িটা পার্কিং করে নীলার রুমের সামনে গিয়ে, আসতে পারি? আই। আমি দাঁড়িয়ে আছি মাথা নিচু করে নীলার সামনে। এই ড্রেসটা নিয়ে যা, আর ভালো করে ধুয়ে আয়রন করে রেডি করে রাখিস তো। বিকেলে আমি একটু বাইরে যাব, তুইও রেডি হয়ে থাকিস। আচ্ছা। আমি ড্রেসটা নিয়ে চলে আসলাম। এসে ড্রেসটা পরিষ্কার করে ছাদে শুকানোর জন্য দিয়ে আসি। আমি গোসল করে দুপুরের খাবার খেয়ে একটু বসে বই পড়তেছিলাম। ঠিক তখনই নীলা চলে আসলো। আমার ড্রেস আয়রন করছিস? শুকানোর জন্য ছাদে দিয়ে আসছি তো। ও আচ্ছা, তাড়াতাড়ি নিয়ে এসে আয়রন করে আমার রুমে নিয়ে আয়। আচ্ছা। নীলা চলে গেল, কি আর করার, চলে গেলাম ছাদে। গিয়ে ড্রেসটা নিয়ে রুমে চলে আসলাম। রুমে এসে ড্রেসটা আয়রন করে নীলার রুমে গেলাম দিতে। আসতে পারি? আয়। আপনার ড্রেস এইখানে রেখে চলে যা, আর তুইও রেডি হয়ে নে। আচ্ছা। আমার রুমে এসে ভাবতে লাগলাম, আমি আবার কি রেডি হব? আমি তো একটা ফকিন্নি। না, শার্টটা পরিবর্তন করে নেই। আমি ভালো একটা শার্ট, ভালো বলতে তেমনটা না, 6 মাস আগের কিনে একটা শার্ট পরে নিলাম। আমি রুমে শার্টটা পরে রুমে বসেছিলাম, তখনই নীলার ডাক শুনতে পেলাম, তাই তাড়াতাড়ি নিচে চলে আসলাম। কিরে, তোকে রেডি হয়ে থাকতে বললাম?
আমি তো রেডি হয়ে আছি। ও ভুলেই তো গেলাম, তুই তো একটা ফকিন্নি। যা, গাড়িটা বের কর। মাথা নিচু করে গাড়িটা বের করতে আসলাম। গাড়িটা বের করে গেটে দাঁড়ায় আছি। নীলা এসে পেছনের সিটে বসে পড়ল। কোথায় যাব? সিটি পার্কে যা। আচ্ছা। গাড়ি চালাতে লাগলাম আর ভাবতে লাগলাম ব্যাপার কি, আজ আমাকে রেডি করে পার্কে নিয়ে যাচ্ছে। ব্যাপার কি? যা ইচ্ছে তাই করুক। আমি ভাবছি কেন, বড় লোকের সব বড় বড় ব্যাপার। সিটি পার্কে চলে আসলাম। এই সামনে দাঁড় করা গাড়িটা। আমি গাড়ি দাঁড় করাইলাম। নীলা গাড়ি থেকে নেমে গেল। এই শোন, তুই গাড়ির কাছেই থাক, আমি ভেতরে যাচ্ছি। এসে যেন আবার তোকে এখানেই দেখতে পাই। যদি এখানে দেখতে না পাই তাহলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা, আমি গাড়িতেই থাকবো। নীলা চলে গেল। আমি গাড়িতে বসে আছি। 10 মিনিট, 20 মিনিট, 40 মিনিট, এভাবে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। নীলার আসার কোনো চিহ্ন গন্ধ পাচ্ছি না। আমি গাড়ি থেকে বের হলাম, চারদিকে একটু চোখ বুলাইতে লাগলাম, কিন্তু কাউকেই দেখছি না। আমি গাড়ির সামনেই একটু হাঁটতে লাগলাম। হেঁটে হেঁটে একটু দূরেই চলে আসলাম। হঠাৎ করে কে যেন হেল্প হেল্প বলে চিল্লাতে লাগলো। আমি শব্দটা অনুসরণ করে এগিয়ে যেতে লাগলাম। একটু এগোতেই আবার হেল্প হেল্প বলে চিল্লাতে লাগলো। চিল্লানির আওয়াজটা ঠিক নীলার কণ্ঠের মতো লাগছিল। তাই আর দেরি না করে দৌড়ে এগিয়ে যেতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে পার্কের শেষ প্রান্তে একটা নির্জন জায়গায় চলে আসলাম। আর কোনো শব্দ পাচ্ছি না। তাই ভাবতে লাগলাম কোন দিক থেকে শব্দটা আসতেছিল, আর এখন আমি কোন দিকে খুঁজবো। এই দিকটা তো বেশি নির্জন, এদিকে তো কেউ আসে না মনে হয় এই দিক থেকে আওয়াজটা আসতেছিল। আবার সামনের দিকে দৌড়ে যেতেই, চোখ দুটো সামনে যেতেই আমি ঠাই হয়ে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়াবো না কেন? 3টা ছেলে নীলাকে নিয়ে জবরদস্তি করতেছিল। একজন নীলার মুখ চেপে ধরে আছে, আর একজন হাত পাগুলো বাঁধতেছিল। কি করব? আমি তো একা, ওরা 3 জন। কি করব কিছুই বুঝতেছি না। কাউকে দেখতেও পাচ্ছি না যে কাউকে ডাক দিব। না, আর ভাবা যাবে না। আঙ্কেল যাওয়ার আগে তো আমাকে বলে গিয়েছে নীলাকে যেন দেখে রাখি। আমার জীবনের বিনিময় হলেও নীলাকে ঠিক রাখতে হবে। তাই পাশ থেকে একটা লাঠি নিয়ে তাদের সামনে যেতেই তারা নীলাকে ছেড়ে দিল। আর নীলা ছাড়া পেতেই আমার পিছে এসে দাঁড়ালো। তাদের 3 জনের মধ্যে একটা ছেলে বলতে লাগলো, কিরে, এই মালটাই তোর নতুন বয়ফ্রেন্ড নাকি, যার জন্য আমাকে আদর দিচ্ছিস না? মুখ সামলে কথা বল। আসলে আমি জানতাম না তুই এতটা খারাপ। তোকে ভালো ভেবে তোকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, আর তুই আমাকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করতে চেয়েছিলি। ছি ছি, ভাবতেও ঘৃণা লাগে। তোর মতো নরপশুকে আমি ভালোবাসি। কে রে তুই? নীলার সামনে থেকে সরে যা, না হলে তোকে মেরে এখানে মাটি চাপা দিয়ে দেবো। আমার দেহে প্রাণ থাকাকালীন তোরা কেউ নীলার গায়ে হাত দিতে পারবি না। তাই নাকি? এই ধর তো শালারে। তারা 3 জন খুব রেগে আমার দিকে আসতে লাগলো। আমিও তাদের কাছে গেলাম। হয়ে গেল এক ঢিসুম ঢিসুম। আমার হাতে লাঠি আর তাদের একজনের হাতে ছুরি ছিল। আমি লাঠিটা দিয়ে সবাইকে মারতেছিলাম। ঠিক তখনই পিছন থেকে তাদের মধ্যে একজন হাতে থাকা ছুরিটা আমার দিকে ছুঁড়ে মারলো। ভাগ্যক্রমে আমিও পিছনে ঘুরি আর দেখতে পাই ছুরিটা আমার দিকে আসছে। আমি সাহস করে এক হাত সামনে দিয়ে ছুরিটা ধরে নিলাম। ছুরিটা ধরায় আমার বাম হাতটা অনেকটা কেটে গিয়েছে। ছেলেগুলো আমার সাথে যখন আর পেরে উঠতে পারলো না, তখন তারা চলে গেল। আমি লাঠি আর ছুরিটা ফেলে দিয়ে নীলার সামনে গেলাম। চলেন বাসায় যাই। তোমার হাত তো অনেকটা কেটে গেছে, দাও বেঁধে দেই। আপনি আমার হাত ধরেছেন কেন? ফকিরের রক্ত লেগে যাবে তো আপনার হাতে। নীলা আর কিছু বলতে পারলো না, শুধু এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমার হাতটাও অনেক যন্ত্রণা করছিল। তাই আমি নীলার সামনে থেকে গাড়ির দিকে আসতে লাগলাম। তখনই পেছন থেকে কে যেন ডাক দিল, এই তুমি মেঘনা? কিন্তু আপনি কে? আপনাকে ঠিক চিনলাম না তো। আমি তোমার সাথেই পড়ি, সেম ইয়ার। আমি রিয়া। এই তোমার হাত থেকে এত রক্ত ঝরছে কেন? সামান্য একটু কেটে গিয়েছে তো, তাই আর কি। কই দেখি দেখি, এত বড় হাত কাটলো কি করে? আর তোমার সারা শরীরে এত দাগ কেন? সামনের ঝোপে পা পিছলে পড়ে গিয়েছে তো তাই। রিয়া তার ব্যাগ থেকে একটা টিস্যু বের করে রক্তগুলো মুছে দিল। আমার ইচ্ছাতেই জোর করে তার নতুন ওড়না ছিঁড়ে আমার হাতটা বেঁধে দিল। এটা কি করলেন? আমার জন্য আপনি আপনার দামি ওড়নাটা ছিঁড়ে ফেললেন কেন? আমার কাছে অন্য চাইতে বন্ধুত্বটা অনেক দামি, বুঝলে? বুঝলাম, কিন্তু আমরা তো বন্ধু না। কে বলছে? আমরা এখন থেকেই বন্ধু। ওকে। মেঘ, তোমার ফোন নাম্বারটা দাও তো। মেঘের ফোন নাম্বার নিয়ে তুই কি করবি? আরে নীলা, তুই এখানে কখন আসলি? অনেক আগেই আসছি। আই মেঘ, চলো, আমার খুব খারাপ লাগছে, বাসায় চলো। আরে নীলা, তুই মেঘকে চিনিস? চিনবো না কেন? ও তো আমার বাসায় থাকে। ও, তাহলে তো ভালোই হলো। কি ভালো হলো? কথা কানে যায় না? বললাম না বাসায় যাব। জি চলেন। আমি আর নীলা সেখান থেকে চলে আসলাম। রিয়া কিছু বলতে চাইলো, কিন্তু আমি ইশারায় না করে দিলাম।
মানে কথা বলতে বারণ করলাম। আমি গাড়িতে উঠতে যাব তখনই। ওইদিকে গিয়ে বস। কেন? কেন আবার? তোর হাত কেটে গিয়েছে, চালাতে পারবি না গাড়ি। না, আমি চালাতে পারবো। আর তাছাড়া গরিবদের এর চাইতেও অনেক বেশি কষ্ট সহ্য করতে হয়। এত বেশি কথা বলিস কেন? তোকে ওই পাশে বসতে বলছি, চুপ করে বসে পড় ওই পাশে। আমি আর কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসে পড়লাম। নীলা গাড়ি চালাচ্ছে, আমি পাশে বসে আছি। তুই রিয়াকে কবে থেকে চিনিস? আজকে এই প্রথম কথা হলো আমাদের। বাহ, ভালো তো। একটা অচেনা মেয়ে তোর হাত বেঁধে দিতে পারলো, আর আমি পারলাম না। আমি আর কিছু বললাম না, চুপ করে বসে আছি। আমি সামনের দিকে তাকাতেই দেখলাম গাড়ি বাসার দিকে না, অন্য কোথাও নিয়ে যাচ্ছে। আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। না, আমি সঠিক রাস্তায় যাচ্ছি। এই রাস্তা দিয়ে তো বাসায় যাওয়া যাবে না। জানি। কই যাচ্ছেন তাহলে এইদিকে? হসপিটালে। আপনি কি কোথাও ব্যথা পেয়েছেন? না, আমি আমার জন্য না, তোর জন্য যাচ্ছি। ধন্যবাদ, যাওয়া লাগবে না। আমি এমনি থেকে ঠিক হয়ে যাব। গাড়ি বাসার দিকে ঘোরান। আমি তর্ক করা পছন্দ করি না। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও চুপচাপ নীলার সাথে ডাক্তার আঙ্কেলের কাছে গেলাম। আরে ভাই, কি আর বলবো, সেই লেভেলের একটা সুন্দর নার্স আমার হাতটা ধরে আমার কাটা জায়গায় রক্ত গুলান স্যাভলন দিয়ে পরিষ্কার করে ড্রেসিং করে দিল। তারপর সেই পালা, যেইটা আমি ছোট থেকে ভয় পাই, সেটা আর কিছু না পাঠক বন্ধুরা, সেটা হলো ইনজেকশন। আহা, সে কি করুণ অবস্থা! কি হচ্ছে কি এসব মেঘ? চুপ করে বসো, এত নড়ানড়ি করো কেন? আমার অনেক ভয় করে ইনজেকশন নিতে। কিছু হবে ডাক্তার আঙ্কেল, ইনজেকশন দেন ওকে, আমি বাকি সব দেখছি। ডাক্তার আঙ্কেল আমার বাম হাতের ডাবনায় দিল একটা। ও মাগো! এই, চোখ খুল, হয়ে গিয়েছে। কি? ইনজেকশন দেওয়া হয়ে গেল। হুম। তারপরে নীলা আমাকে নিয়ে আবার গাড়িতে বসলো। কি রে, গাধার মতো এত চিল্লাচিল্লি করছিলি কেন? আমি অনেক ভয় পাই। একটা কথা ছিল, বলবো? বল। আপনি আমাকে কখনো তুই আবার তুমি করে বলেন কেন? তোকে কি এখন তার কৈফিয়ত দিতে হবে নাকি? নীলা আর কোনো কথা না বলে রাগী চেহারা নিয়ে গাড়ি চালাতে লাগলো। আমিও নীলার চেহারা দেখে অনেকটা ভয় পেলাম, কখন কি করে বসবে আবার, তাই আর কথা বললাম না। মেয়েদের মন বোঝা অসম্ভব। যারা মেয়েদের মন বুঝতে পারছেন তাদের জন্য আমার বাংলায় স্যালুট ভাই। বাসার সামনে গাড়ি থামিয়ে নীলা ভিতরে চলে গেল। করার কিছু নাই, এই হাত নিয়ে গাড়িটা পার্কিং করে আমিও রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে বসে ভাবতেছি, ছেলেটা মনে হয় নীলার বয়ফ্রেন্ড ছিল। তা না হলে নীলা আমাকে গাড়িতে বসে থাকতে বলে ওই দিকে যেত না। সময় মতো যদি না যাইতাম তাহলে আজ কি যে হতো। মেঘ, জি, আপনি আমার রুমে কখন আসলেন? তোকে বলতে হবে নাকি? এটাই আমার বাসা, যখন যেখানে খুশি আমি যেতে আসতে পারি, বুঝলি? কি বললাম আর কি শুনিয়ে দিল? এর নামই বুঝি বড় লোক। কিছু বললি? না তো। আর কয়েকদিন পরে তো পরীক্ষা শুরু, তাই তুই যদি চাস আমার নোটগুলো কয়েকদিনের জন্য নিতে পারিস। ধন্যবাদ, আপনার নোট লাগবে না, রকির থেকে নিয়ে নিব। আচ্ছা, তোর হাতের অবস্থা কেমন? আমি আমার হাতটা সামনে বাড়িয়ে দিলাম। হাত বাড়াস কেন? আপনি না জানতে চাইলেন তাই হাত বাড়িয়ে দিলাম, দেখে বুঝে নেন কেমন অবস্থা। তোর সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, ভুলে যাস না আমি কে। নীলা রাগী একটা লুক দেখিয়ে চলে গেল। শালা কপালটাই খারাপ, একে তো গরিব দুয়েতে পড়ছি, এক অহংকারী মেয়ের হাতে সারাদিনটা এভাবে শুয়ে থেকে পার করে দিলাম। পরের দিন সকালে প্রতিদিনের মতো নাস্তা করে নীলার কাছে গেলাম। আসতে পারি? আয়। কলেজে যাবেন না? আমার যেতে একটু লেট হবে, তুই চলে যা। আচ্ছা। চলে আসলাম নীলার রুম থেকে। বাসার নিচে এসে রকিরে ফোন দিলাম। হ্যালো দোস্ত। কলেজে যাবি কখন বন্ধু? এই তো দোস্ত, রেডি হচ্ছি। আচ্ছা, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। কোন রাস্তায় দাঁড়িয়ে আছিস? নীলাদের বাসার সামনের রাস্তায়। আচ্ছা দোস্ত, 5 মিনিট দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা বন্ধু। কয়েক মিনিট পরে রকি তার বাইক নিয়ে চলে আসলো। কি রে দোস্ত, তোর হাতে ব্যান্ডেজ কেন? আর বলিস না, কালকে রাস্তায় হাঁটতেছিলাম, তখন একটা মানুষের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই, আর এই অবস্থা। ও, ডাক্তার দেখেছিস? আচ্ছা ওঠ। আমি আর রকি কলেজে চলে আসলাম। আপনারা ভাবছেন তো কেন আমি রকিকে মিথ্যা বললাম? রকিকে সত্যিটা যদি বলে দিতাম তাহলে তো নীলা ছোট হয়ে যেত। আমি তা হতে দিব না, তাই একটু মিথ্যা বললাম। আপনারা কেউ সত্যিটা বলে দিয়েন না যেন। আর খাদিজায় এডিটিং এর গল্পগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আর রকি বসে আড্ডা দিতেছি, তখন রিয়া আসলো। রিয়াও আমাদের সাথে বসে আড্ডা দিতেছিল। হঠাৎ করে রকির ফোন বেজে উঠলো। আচ্ছা, তোমরা একটু গল্প করো, আমি আসতেছি। কি রে, ভাবি নাকি? ওই রকমই। রকি চলে গেল। আচ্ছা রিয়া, রকি কি বিবাহিত? আরে না। তাহলে ভাবি পাইলে কই? আরে পাগল, ওই ফোনটা ছিল রকির প্রেমিকার। রকি প্রেম করে আর আমি জানতাম না? সবাই তোমার মতো নাকি যে সিঙ্গেল থাকবে সারা জীবন? তার মানে তোমারও বয়ফ্রেন্ড আছে? আরে না, তবে তবে কি? খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
কি হবে? কিছুই না, গাধা একটা। চলো ক্লাসে যাই। তাই চলো। আমি আর রিয়া ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখলাম নীলাও চলে আসছে। আমি নীলার সামনে দিয়ে যেতেই নীলা আমাকে থামতে বলল। জি বলেন। কই ছিলি এতক্ষণ? বাইরে। বাইরে কি করছিলিস? বসে একটু গল্প করছিলাম রকি আর রিয়ার সাথে। কলেজে কি গল্প করার জন্য আসছিস? আয় নীলা, কি শুরু করলি? আই তুই চুপ থাক। আচ্ছা নীলা, তোর সমস্যা কি? মেঘের সাথে এমন করছিস কেন সব সময়? আমি করছি মেঘের সাথে, তোর কি সমস্যা হচ্ছে? তুই এত চেতস কেন? মেঘ, তুমি চুপ থাকো তো, আমাকে কথা বলতে দাও। আমি সেই দিনও দেখলাম নীলা তোমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি যদি খারাপ ব্যবহার করেও থাকি তাহলে তা মেঘের সাথেই তো করেছি। তুই কেন এত জ্বলছিস? বুঝলাম না, কি হয় মেঘ তোর? মেঘ আমার ভালো বন্ধু। আচ্ছা রিয়া, তুই সত্যি আমার বন্ধু হয়ে থাকো। প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ প্লিজ। চলে যেতে বলছিস কেন? তোর জন্যই তো এসব শুরু হয়েছে। আমি তার জন্য দুঃখিত। রিয়া আর কোনো কথা না বলে চলে গেল। আজ বাসায় গিয়ে তোর ব্যবস্থা করব। আর কোনো কথা না বলে চুপচাপ বসে পড়লাম পিছনের একটা সিটে। যদি আমি কথা বলতাম তাহলে হয়তো আমাকেই আরো অপমান সহ্য করতে হতো, তাই চুপচাপ বসে পড়লাম। একটু পরে স্যার আসলো, ক্লাস নিয়ে চলেও গেল। আর 2 দিন পর থেকে পরীক্ষা শুরু হবে আমাদের, তাই আর ক্লাস হবে এই 2 দিন। এমনিতেও তেমন ক্লাস হয় না। যাই হোক, ক্লাস শেষ করে ক্যাম্পাসে একলা বসে আছি। কই থেকে যেন রিয়া আবার হাজির হলো। মেঘ, বলো। নীলা তোমার কে হয়? আমার কেউ না, তবে আমি তাদের বাসায় থাকি। কেউ হয় না? তাহলে কেন থাকছো ওর বাসায়? আমি আব্বুকে বলছি কাল থেকে আমাদের বাসায় থাকবে তুমি। আরে না, আসলে নীলার আব্বু আমার আব্বুর বন্ধু, তাই আব্বু আমাকে তাদের বাসায় থাকতে বলছে। আর আমার পক্ষে সম্ভব না ওই বাসা ছাড়া, যতই কষ্ট হোক না কেন আমাকে ওইখানেই থাকতে হবে। আমি আঙ্কেলের সাথে কথা বলি। না, আব্বু রাজি হবে না কিছুতেই। এসব কথা বাদ দাও তো। নীলা তোমাকে অনেক কষ্ট দেয়, তাই না? আরে না, বাদ দাও তো। রকির আগমন ঘটলো। কিরে, ক্লাসে যাসনি তোরা? গিয়েছিলাম তো। তাহলে এখানে কেন? ক্লাস শেষ। এত তাড়াতাড়ি? কয়দিন পর পরীক্ষা শুরু হবে, তাই তেমন সময় দেয়নি স্যার। বসবি না বাসায় যাবি? চল বাসায় যাই, অনেক ক্লান্ত লাগছে। তা তো লাগবেই। গার্লফ্রেন্ডের সাথে ছিলিস এতক্ষণ, কত যে ঝড় গেছে তোর উপর দিয়ে। মজা নিচ্ছিস? তুই দিলে আমি নিব না, তা কি হয়? এই তোরা আবার কি শুরু করলি? কি দোস্ত, তোর মন খারাপ কেন? আর বলিস না রকি, নীলা যা শুরু করেছে মেঘের সাথে। আসলে এই নীলাটা একটু বেশি বেশি করে ফেলে তোর সাথে। রকি চল বাসায় যাই। আর একটু বসো। না, পরীক্ষার দিন আবার দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমিও বাসায় যাই রে। আচ্ছা ভাই। আমি রকির সাথে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকেই নীলার গাড়ি দেখতে পেলাম। তার মানে নীলা চলে আসছে কলেজ থেকে। আজ যে কপালে কি আছে আল্লাহ ছাড়া আর কেউ হয়তো জানে না। আমি চুপচাপ বাসায় ঢুকতেছিলাম। আই মেঘ, জি বলেন। এদিকে আয়। কপাল খারাপ, আস্তে আস্তে নীলার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তা মেঘ সাহেব, আপনি কি বলছিলাম না কলেজে কারোর সাথে মিশবেন না? কি হলো, কথা বলছেন না কেন আপনি? ওই ফকিনের বাচ্চা, মুখে কি লাগিয়েছিস? কথা বলছিস না কেন? আপনাকে এর আগে বলছিলাম যা ইচ্ছে হয় আমাকে বলবেন, তবুও আমার আব্বুকে না। কোনো দোষ করে থাকলে আমি করছি, আমার আব্বু তো কোনো দোষ করেনি, তাহলে তাকে কেন বকা দিলেন? ওরে বাবা, ফকিরের মুখে কথা ফুটছে এবার। তাহলে তোকে বারবার বারণ করছি না কারোর সাথে মিশবি না? আমি মিশলে আপনার সমস্যা কি? আমি তোকে উত্তর দিতে বাধ্য নই। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ চলে আসলাম। আমি ওইখানে যদি থাকতাম তাহলে হয়তো আরো কথা শোনাতো, তাই চুপচাপ চলে আসলাম। কথা বললেই কথা বাড়বে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিচে খেতে আসলাম। চুপচাপ খাওয়া শুরু করে দিলাম। একটু পরে নীলাও আসলো খেতে, তাই আমি খাওয়া শেষ করে উঠতে যাব, ঠিক তখনই আই, একটু আমার রুমে আসিস তো বিকেল 4টার দিকে। আচ্ছা। আমি চলে আসলাম। আমার রুমে এসে বই খুলে পড়তে শুরু করলাম। কয়দিন পর থেকে পরীক্ষা, একটু বেশি করে পড়তে হবে এখন। একটু পরে আমার ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম অচেনা নাম্বার, তাই ফোনটা রিসিভ করে সালাম দিলাম। ওই পাশ থেকে একটা মেয়ে সালাম গ্রহণ করলো। আপনাকে তো ঠিক চিনলাম না। আরে মেঘ, আমি রিয়া। ও রিয়া, তুমি আমার নাম্বার কই পেলে? রকির কাছ থেকে নিয়েছি। রকি দিয়েছে আমার নাম্বার? কেন, দিতে বারণ করেছিলে বুঝি? আরে না, বারণ করবো কেন? তাহলে এমন ভাবে বললে কেন? একটু কথা বলতেই নীলার ডাক কানে আসলো। আচ্ছা রিয়া, বাই। নীলা ডাকছে, পরে কথা বলবো। আয় নীলা, আর নীলা। কল কেটে দিয়ে নীলার রুমে আসলাম। আসতে পারি? আয়, তোকে কতক্ষণ থেকে ডাকছি।
আর তোর কানে কেবল ডাক ঢুকলো? আসলে আসলে কি? না, কিছু না। খুব বার বেড়ে যাচ্ছিস তাই না? আই যা, রেডি হয়ে গাড়ি বের কর। কোথায় যাবেন? তোকে কি এখন বলতে হবে আমায় যে কোথায় যাব? সরি। তোকে এত অপমান করি, তারপরও তোর একটু শিক্ষা হয় না। আসলে ছোট লোকেরা বুঝি এমনই হয়। আমি কথা না বাড়িয়ে চলে আসলাম ওইখান থেকে, মানে নীলার কাছ থেকে আর কি। কথা বললেই বেশি হতো, তাই চুপচাপ চলে আসলাম। গরিব হয়ে জন্ম নিয়েছি, তাই আজ কথায় কথায় অপমান সহ্য করতে হয়। গাড়ি বের করে গেটে দাঁড়িয়ে আছি। একটু পরে নীলা আসলো। এই প্রথম আমার দেখা নীলা শাড়ি পরছে। অসম্ভব সুন্দর লাগছে। নীল শাড়ি, ম্যাচিং ব্লাউজ, চোখ ফেরাতেই পারছি না। কি রে ছোট লোক, এমন ভাবে তাকে কি দেখছিস? আরে ধরা পড়ে গেলাম তো। কই কিছু না তো। ছোট লোকের মতো এভাবে তাকিয়ে না থেকে গাড়িতে ওঠ। আমি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলাম। নীলা পিছনে বসলো। কই যাবেন? সামনে গিয়ে বামে ঘুরিয়ে সোজা চালা। আচ্ছা। 46 মিনিট গাড়ি চলার পরে এই, ওই বাসাটার সামনে গাড়ি দাঁড় করাবি। আচ্ছা। আমি গাড়ি দাঁড় করালাম যথাস্থানে। তুই গাড়ি পার্কিং করে ভিতরে আয়, আমি যাচ্ছি। আচ্ছা। নীলা ভিতরে চলে গেল। আমি গাড়িটা এক সাইডে পার্কিং করে ভিতরে আসলাম। বাড়ির ভিতরটা অনেক সুন্দর করে সাজানো দেখে মনে হচ্ছে কারো জন্মদিনের অনুষ্ঠান হবে। অনেক মানুষের ভিড়ে নীলাকে কোথাও দেখতে পাচ্ছি না তো। কই খুঁজবো এখন? পড়লাম এক বিপাকে। অনেক খোঁজার পরে দেখা মিলল নীলপরীর। এখানে সবাই কত সুন্দর ড্রেস আপে আসছে, আর আমি থাক আর বললাম না। নীলা আমাকে ইশারায় ডাকলো তাদের কাছে। আমি গেলাম নীলার পাশে। কিরে নীলা, এটাই তোর ড্রাইভার? রে দোস্ত। দেখতে তো অনেক কিউট, কিন্তু একটু গেও। সবাই হেসে উঠলো। আচ্ছা বাদ দে দোস্ত, চল কেক কাট, সময় হয়ে আসছে। কেক কাটা শেষ করে সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আমাকেও একটা লোক এক টুকরো কেক দিয়ে গেল। নীলা সবাইকে উদ্দেশ্য করে বলল, হ্যালো গাইস, সবাই এদিকে আসেন। আজ আমার একমাত্র বান্ধবী রূপার জন্মদিন উপলক্ষে সবাইকে গান গেয়ে শোনাবে মিস্টার মেক। সবাই হাততালি দিতে শুরু করলো। আমি তো শুনেই পুরা থ হয়ে গেলাম। আমি নীলার কাছে গেলাম। এইটা কি হলো? কি আবার হবে, যা সবাইকে গান গেয়ে শোনা। আমি তো গান পারি না। সেটা তুই পারিস আর না পারিস, স্টেজে গিয়ে সরি বল সবাইকে, যা। আমাকে অপমান করার জন্য অনেক সুন্দর করে বুদ্ধি করেছে সবাই মিলে। কি আর করার, আমি স্টেজে উঠলাম। সবাই আমাকে দেখে হাসাহাসি শুরু করে দিল। এটাই স্বাভাবিক। আমি যে ড্রেসে আছি সবার হাসাটাই স্বাভাবিক। আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে ভাবতে লাগলাম কি গান গাইবো। অবশেষে মনে পড়লো ইমরানের একটি গান। তা আমিও শুরু করে দিলাম চোখ বন্ধ করে। গান গাওয়া শুরু করলাম। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। গান শেষ হওয়া মাত্র সবাই হাততালি দিতে শুরু করলো। আরো একটা গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করলো সবাই, তাই আরো একটা গান গাইলাম। গান গাওয়া শেষ করে স্টেজ থেকে নামতেই সবাই আমাকে ঘিরে ধরে বলতে লাগলো আমি কোনো শিল্পী নাকি। একটু পরে রূপাও আসলো। ধন্যবাদ মেঘ, কেন? এত সুন্দর দুইটা গান উপহার দেওয়ার জন্য। আরে তার জন্য আবার ধন্যবাদ দিতে হবে নাকি? এক এক করে আরো অনেকগুলো মেয়ে আসলো ধন্যবাদ দেওয়ার জন্য। কই থেকে যেন নীলা আমার কাছে এসে এক টানে বাইরে নিয়ে আসলো। কি রে, মেয়ে দেখলেই কথা বলতে আর ভাব জমাতে মন চায় তাই না, ফকিরের বাচ্চা? আমি তো কথা বলতে চাইনি, তারাই তো আসতেছিল। হয়েছে, আমার সামনে ভাব নিস না। আমি আবার কি ভাব নিলাম? গাড়ি নিয়ে আয়, বাসায় যাব। অনুষ্ঠান তো শেষ হয়নি এখনো। আমি বলছি না বাসায় যাব। আচ্ছা, নিয়ে আসতেছি। মেয়েদের মন বোঝা সত্যি অনেক কঠিন। গিরগিটির মতো রং বদলায়। গাড়ি নিয়ে চলে আসলাম নীলার কাছে। তারপরে নীলাকে নিয়ে বাসায় চলে আসলাম। রাত 8টায় বই খুলে বসে আছি আমার রুমে। একটু পরে রিয়ার ফোন আসলো। এই যে মিস্টার মেঘ, কি করা হচ্ছে এখন? পড়তে বসছি। তুমি? তাহলে ডিস্টার্ব করলাম বুঝি, সরি। আরে ডিস্টার্ব হবে কেন, আমরা বন্ধুই তো নাকি। আচ্ছা, কালকে তুমি কি ফ্রি থাকবে? কাল না আসলে তো বলতে পারবো না। ও, তা ডিনার করছো? না, তুমি? করে আসলাম। এইভাবে প্রায় 45 মিনিট কথা বলার পরে রিয়া ফোনটা রাখলো। পারেও বটে মেয়েরা এত ফোনে কথা বলতে। আমি ফোন রেখে নিচে আসলাম। ডিনার করে আবার নিজের রুমের দিকে যেতে লাগলাম। পিছন থেকে আয় মেঘ। জি বলেন। কিছু না, যা। আবার হাঁটা শুরু করে দিলাম।
আমার রুমে এসে একটু পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ফজরের সময় উঠে নামাজ পড়ে একটু ছাদে আসলাম। ঠান্ডার সময় সকালের রোদ গায়ে মাখার মজাই আলাদা। একটু পরে নিচে আসলাম, নাস্তা করলাম একসাথেই, মানে নীলার সাথেই। আমি নাস্তা করে উঠে আসবো, তখনই নীলা থামিয়ে দিল। আই বাজারে যা, আর বাজার করে নিয়ে আয় তো। আচ্ছা। এই টাকা আর লিস্ট নে। নীলার হাত থেকে লিস্ট আর টাকাগুলো নিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাজার করছি, এমন সময় রকির ফোন। রকি বল। কই আছিস? আমি তো কাঁচা বাজারে আছি। বাজার করতে গিয়েছিস? হুম। আচ্ছা শোন, বাসায় বাজার দিয়ে আমাকে একটু ফোন দিস, তোকে নিয়ে এক জায়গায় যাব। না বন্ধু, নীলা জানতে পারলে অনেক বকবে রে। আমি নীলাকে বলবানি, তুই তাড়াতাড়ি বাজার কর। আচ্ছা। রকি ফোন কেটে দিল। আমি বাজার করা শেষ করে বাসায় নিয়ে আসলাম। বাসায় না আসতেই নীলার ডাক, তাই নীলার কাছে গেলাম। কই যাবি রে তোরা? আমি জানি না। যাবে যা, তাড়াতাড়ি বাসায় আসবি। আচ্ছা। মনে হয় রকি নীলাকে বলছে আমাকে যাওয়ার অনুমতি দিতে। বড় লোকরা তো বড় লোকদের কথা শুনবেই। আমি বাসার বাইরে এসে রকিকে ফোন দিলাম। কই? তুই কই? বাসার নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা দাঁড়া, 2 মিনিট আসতেছি। আমি দাঁড়িয়ে রইলাম। কয়েক মিনিট পরে রকি চলে আসলো। কিরে, কই যাবি? আর এত সাজুগুজু কেন? বিয়ে করতে। মানে? বাইকে ওঠ, সব খুলে বলছি। আচ্ছা নে, উঠলাম। এখন বল। আসলে রুবির সাথে আমার কয়েক বছরের সম্পর্ক। হঠাৎ করে এখন রুবির মাথায় বিয়ে করার ভূত চেপে বসেছে। তো তুই বাসায় বল। আরে না, বাসায় এখন বলা যাবে না। কেন? সমস্যা আছে। তো এখন কি করতে চাচ্ছিস? আর কই যাচ্ছি এখন আমরা? বিয়ে করতে কাজী অফিস যাচ্ছি। তোর মাথা ঠিক আছে? মা বাবাকে না বলে বিয়ে করা ঠিক না দোস্ত। জানি, কিন্তু আমাদের 3 বছরের সম্পর্ক, আর রুবিকে না পেলে আমি বাঁচবো না রে। আচ্ছা, যা ভালো মনে করিস। আচ্ছা, তুই যে সম্পর্ক করিস আগে বললি না কেন আমায়? না বলার জন্য সরি দোস্ত, রাগ করিস না। কাজী অফিস কত দূর? এই তো সামনে। কাজী অফিস চলে আসলাম। রুবি কই মানে? ভাবি কই? ওই যে রিয়ার সাথে দাঁড়িয়ে আছে। বাহ, রিয়াও জড়িত এই ব্যাপারে? রিয়া রুবির হয়ে স্বাক্ষর করবে, আর তুই আমার হয়ে। বন্ধু, বুদ্ধিটা কতদিন থেকে করছিস? মাত্র কয়েক ঘন্টায় আগেই করছি। বাহ, তোর মাথায় তো অনেক ভালো বুদ্ধি আছে। প্রশংসা করছিস নাকি অপমান করছিস বুঝলাম না। কিরে, তোরা কি নিয়ে কথা বলছিস? কিছু না। রুবি আমাকে সালাম দিল, আমিও সালাম গ্রহণ করলাম। দেখতে অনেক সুন্দর, ঠিক নীলার মতোই। আচ্ছা, বাইরে গল্প করে সময় নষ্ট না করে চল ভেতরে, কাজটা সেরে আসি। চল। সবাই ভিতরে কাজীর কাছে আসলাম। তাদের বিয়ে পড়ানোর কাজ শেষ করলাম। এখন থেকে তারা স্বামী স্ত্রী। এই যে ভাইয়া রকি, বাইক নিয়ে আসছো তো বউকে ঘুরাবে? আমরা এখন কি করব? তোরাই ভালো জানিস। বউ পেয়ে কি বন্ধুকে ভুলে যাচ্ছিস? আরে না, মজা করলাম একটু। তা আজকে আমাদের খাওয়াবে কে, ভাই না ভাবি? চলো আপু, তোমাদের আজ আমিই খাওয়াবো। দেখছিস আমার বউয়ের মন কত বড়। দেখছি তো। তোর সাথে আমাকেও জায়গা দিবে। আমার কথা শুনে সবাই হাসাহাসি শুরু করলো। আচ্ছা, তোরা মজা কর, আমি বাসায় যাই রে। কি বলেন ভাইয়া, এখনই চলে যাবেন? ভাবি, না গেলে আমার কপালে শনি নাচবে। তাহলে আমিও মেঘের সাথে যাই। তোরা নতুন স্বামী স্ত্রী একটু ঘোরাঘুরি কর, অন্য একদিন ট্রিটটা নিয়ে নিব। নব দম্পতিকে বিদায় দিয়ে আমি আর রিয়া বাসার উদ্দেশ্যে একটা সিএনজিতে উঠলাম। দুজন 2 সিটে বসছিলাম, কিন্তু রিয়া আমার পাশে এসে বসলো। তা মেঘ, এরকম কোনো পরিকল্পনা আছে নাকি? কিরকম? এই যে পালিয়ে বিয়ে করা। না, মা বাবার সম্মতি ছাড়া আমি কিছুই করি না, আর করবো না কোনোদিন। এইভাবে আরো অনেক কথা বলতে বলতে আমার বাসার সামনে চলে আসলাম। আসলে আমার না, নীলার বাসার সামনে আর কি। রিয়াকে বিদায় দিয়ে আমি বাসায় ঢুকে পড়লাম। আই, সিএনজিতে মেয়েটা কে ছিল? এই রে, এটাও দেখে ফেলছে। কপালে সত্যি আজ শনি আছে। কিরে, চুপ করে আছিস কেন? আসলে কি আসলে বল। আসলে আমি ওই মেয়েটাকে চিনি না। একটা অচেনা মেয়ে তোকে তার পাশে তোর মতো একটা ফকিরের বাচ্চাকে বসতে দিল, তাই না? তুই বলবি আর আমি বিশ্বাস করব? বিশ্বাস করা বা না করা পুরোটাই আপনার ব্যাপার। আর আপনাকে বারবার বারণ করি, আমার বাবাকে নিয়ে কোনো গালি দিবেন না। কিন্তু আপনি আমার কথা শুনেনি না। আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, সেদিন আমি যদি সময় মতো আপনার পাশে না যেতাম, তাহলে আজ আপনাকে সবাই ছুঁড়ে ফেলতো ডাস্টবিনে। আপনারা বড় লোক, তাই বলে আপনাদের কাছে কি আমাদের জীবনের কোনো মূল্য নাই? তোর সাহস হয় কি করে? ছোট লোকের বাচ্চা, আমার বাড়িতে আছিস, আমার খাচ্ছিস, আর আমাকে এই কথা শোনাস? তার জন্য এতদিন সব সহ্য করছি।
ছোট লোকের বাচ্চার আবার বড় গলা। মুখ সামলে কথা বলবেন। আমার বাবা ছোট লোক না, ছোট লোক আপনি। টাকা পয়সা থাকলেই বড় লোক হওয়া যায় না। বড় লোক হতে হলে মন থাকা লাগে, ভালো একটা মন, যার মাঝে কোনো অহংকার থাকবে না, যেটা আপনার নেই। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। তোর মতো ছোট লোকদের দয়া করে জায়গা দেওয়াটাই ভুল হয়েছে। চলে যাব, আর থাকবো না আপনার মতো অহংকারীর বাসায়। যা যা, ভাগ। আমি নীলার সামনে থেকে আমার রুমে চলে আসলাম। কি থেকে কি হলো, বাবার স্বপ্ন পূরণ করব কি করে? আর বাবা এসব জানতে পারলে তো অনেক কষ্ট পাবে। আর কাল থেকে পরীক্ষা, এখন কই যাব? না, বাবাকে এসব জানতে দেওয়া যাবে না। কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাকে। এখানে আর থাকবো না। না, কালকে পরীক্ষাটা আগে দেই, তারপরে না হয় কিছু একটা বুদ্ধি করা যাবে। যেই বাবা সেই কাজ। রাতে আর খেলাম না, না খেয়ে পড়তে বসছি। পড়তে পড়তে প্রায় রাত 2টা বাজে, তাই বইটা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানে ঘুম ভাঙলো। নামাজ পড়ে আবারও একটু পড়ে সকাল সকাল কলেজে চলে আসলাম। ক্যাম্পাসে প্রায় 1 ঘন্টা একলা বসে থাকার পরে রকি আসলো। কিরে দোস্ত, মন খারাপ করে বসে আছিস কেন? কই বোর্ড খারাপ করে বসে আছি? বন্ধুর চোখকে ফাঁকি দেওয়া এত সহজ কাজ না। এখন বল কি হয়েছে? কালকে নীলা কিছু বলেছে তোকে? দোস্ত, আমাকে একটু সাহায্য করবি? অবশ্যই, তুই না আমার বন্ধু, বল কি করতে হবে। আমি রাতের সব ঘটনা রকিকে খুলে বললাম। আরে এই নিয়ে চিন্তা করিস কেন, আমাদের বাসায় তুই থাকবি। না দোস্ত, এটা হয় না। তুই একটা রুম ভাড়া নিয়ে দে, তাহলেই হবে। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি। তারপরে রকি যেন কাকে ফোন দিল, আর বাসাও ঠিক করে ফেললো। অন্যদিকে নীলা কলেজে আসার জন্য মেঘকে ডাকার জন্য মেঘের রুমে যেয়ে দেখলো মেঘ রুমে নাই। নীলার মাথা তো আরো গরম হয়ে গেল। একে তো রাতে মুখে মুখে তর্ক করছে, তার উপরে আবার আজ নিজেকে গাড়ি ড্রাইভ করে কলেজে যেতে হবে। মনে মনে 101টা গাল দিল মেঘকে নীলা। রেগে আগুন হয়ে নীলা গাড়ি নিয়ে গেটে আসতেই চোখ কপালে উঠে গেল। গেটে তার আব্বুকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা গাড়ি থেকে বের হয়ে আব্বুর কাছে গেল। আব্বু, কখন আসলে? একটা ফোন দিলে না কেন? নিয়ে যেতাম। হঠাৎ করেই কাজ শেষ হয়ে গেল মা, তাই হঠাৎ করেই চলে আসলাম। আচ্ছা, তুমি বাসায় গিয়ে রেস্ট নাও, আমি কলেজে যাব। আজ থেকে পরীক্ষা শুরু। ও, মেঘ বাবাকে দেখছি না, কই ও? মেঘের কথা আর বলো না, আমি কলেজ থেকে এসে সব বলবো। এখন বাই, আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে আব্বু। আচ্ছা, দেখে শুনে যাস মা। তারপরে নীলাও গাড়ি নিয়ে কলেজে আসলো। পরীক্ষা শুরু হতে কয়েক মিনিট আছে মাত্র, তাই নীলা হলরুমে চলে আসলো। নীলার সিট সামনেই ছিল। তারপরে রকি, রিয়া, 4 নম্বর আমি। স্যার প্রশ্নপত্র দিল। সবাইকে সবার যে যার মতো করে লেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আমিও লেখা শুরু করে দিলাম। পরীক্ষা দিয়ে সবাই হলরুম থেকে বের হলাম একসাথে। নীলাও ছিল। নীলা শুধু আমার দিকে একবার তাকিয়ে রহস্যময় একটা হাসি দিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। বুঝলাম না নীলার এই রহস্যময় হাসির মানে। এটা কি রহস্য বহন করছে? এই মেঘ, শোনো। কি বলো? রকি আমাকে সব বলছে, তুমি চাইলে আমাদের বাসায় থাকতে পারো। ধন্যবাদ। আমার বাসা ঠিক করছে তো রকি? আচ্ছা, পরীক্ষা কেমন দিলা? ভালো। তুমি? মোটামুটি। রকি চলে আসলো। মে গড। আমি রিয়াকে বিদায় দিয়ে রকির সাথে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম আঙ্কেলকে দেখে। আঙ্কেল আর নীলা আমার সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমার জন্যই অপেক্ষা করছে। আমি আঙ্কেলকে সালাম দিতে গেলাম, তখনই কি ব্যাপার আঙ্কেল, কেন আমাকে মারলো? সি মেঘ, আমার ভাবতেও অবাক লাগছে তুমি এত বাজে। আমি তোমাকে ভালো মনে করে আমার বাসায় থাকতে দিয়েছিলাম, আর তুমি ছি ছি। কি করছে আঙ্কেল, সেটা কি বলা যাবে? আঙ্কেল নীলার ফোনটা আমাকে দিয়ে বলল, দেখ কি করছিস তুই, আমি সব রেকর্ড করছি। আমি ভিডিও দেখে পুরোই অবাক হয়ে গেলাম। আমি জীবনে সিগারেটও খাইনি, অথচ এখানে দেখাচ্ছে আমি নেশা করছি, তাও আবার আমার সাথে 2টা মেয়েও আছে। আমি কয়েক মিনিটের জন্য নিজেই নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। তারপরে বুঝতে পারলাম এটা তো ডিজিটাল যুগ, সবকিছুই তৈরি করা যায়। তারপরে আমি নীলার দিকে তাকালাম। নীলা আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। বুঝতে আর বাকি রইল না, আঙ্কেলের কাছে আমাকে ছোট করার জন্য এসব বানাইছে নীলা। আমি কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে আমার রুমে গিয়ে আমার জিনিসপত্র গুছিয়ে রকিকে ফোন দিয়ে আসতে বললাম। আমি এক্ষুনি চলে যাব এই বাসা থেকে। আমি আমার ব্যাগ নিয়ে নিচে নেমে আসলাম। আমার হাতে ব্যাগ দেখে নীলা এবং নীলার বাবা দুজনেই অবাক হয়ে গেল।
দেখেছো বাবা, সামান্য একটু বকছো, তাই মেঘ চলে যাচ্ছে আমাদের বাসা থেকে। কই যাবে? আঙ্কেল, আমার বন্ধু আমার জন্য বাসা ঠিক করছে, আমি আজ থেকে সেখানেই থাকবো। না, তুমি কোথাও যাবে না। তাছাড়া তোমার আব্বু আমার কাছে পাঠিয়েছে, আমি তোমাকে এভাবে ছাড়তে পারবো না। আচ্ছা, আমি আব্বুর সাথে কথা বলছি। বলছি না কোথাও যেতে পারবে না তুমি। আঙ্কেল, আমি আপনার সব কথাই রাখছি, কিন্তু এটা রাখতে পারবো না, সরি। দেখছো আব্বু মুখে মুখে তর্ক করছে কিভাবে। আমি ব্যাগ নিয়ে বের হলাম বাসা থেকে। অনেকবার বারণ করলো আঙ্কেল। এখানে আঙ্কেলের কোনো দোষ নাই, সব দোষ নীলার। সবকিছু নীলাই সাজিয়ে বলছে আঙ্কেলকে। যাই হোক, আঙ্কেলের আর কোনো কথা না শুনে বের হয়ে আসলাম। রাস্তায় এসে দেখি রকি বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি রকির বাইকে উঠে বসলাম। 3 তলা একটা বাড়ির সামনে বাইক দাঁড় করালো। এত বড় বাড়ি, রুম ভাড়া তো অনেক নিবে। আরে না, এটা আমাদেরই বাসা, এটা পুরোটাই ভাড়া দেওয়া হয়। আর ওই পাশের বাসাটা দেখতেছিস না, ওইটা আমাদেরই বাসা। আমি আব্বু আম্মুর সাথে ওই বাসায় থাকি। ও, ভাড়া কত দিতে হবে আঙ্কেলকে? কিসের ভাড়া? রুম ভাড়া। পাগলের মতো কথা বলছিস কেন? তোর থেকে ভাড়া নিব আমরা? তুই না আমার বন্ধু। কিন্তু কোনো কিন্তু না, তুই যদি আমাকে তোর সত্যি বন্ধু ভাবিস তাহলে আর কোনো কথা না, চুপচাপ আমার সাথে আয়। তাছাড়া আজ থেকে আমিও এই বাসায় থাকবো তোর সাথে। রকির কথাগুলো শুনে চোখে পানি আটকে রাখতে পারলাম না, কেঁদেই দিলাম। রকি আমাকে জড়িয়ে ধরলো। এই মিয়া, কাঁদিস কেন? তোর মতো বন্ধু সবার কপালে জোটে না, আমি অনেক ভাগ্যবান রে। কেন? এই যে তুই আছিস। হয়েছে হয়েছে, চল, উপরের রুমটা গোছানোর কাজ চলছিল, হলো নাকি? চল। আমি রকির সাথে উপরতলায় উঠলাম। আজ থেকে আমরা এই ফ্ল্যাটেই থাকবো। আমি রকির কথা শুনে চারদিকে তাকালাম। বাহ, অনেক বড় এবং অনেক সুন্দরভাবে গোছানো ছিল রুমটা। এক রুমে 2টা বেড ছিল আমাদের জন্য। আমি আমার ব্যাগ থেকে বই কাপড়গুলো সব বের করে গুছিয়ে নিলাম। তারপরে ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম রকি 2 প্লেট খাবার নিয়ে বসে আছে। খাবার কই পেলি? আম্মু পাঠিয়ে দিল তোর আর আমার জন্য। ও, আঙ্কেল আন্টির সাথে তো দেখাই করলাম না। আব্বু তো দেশের বাইরে আছে, আম্মু কাল চলে যাবে, সন্ধ্যায় দেখা করিস। না না, চল না দোস্ত, এখনই দেখা করে আসি। আমার অনেক খিদে পাইছে, আই তো আগে দুজনে একসাথে খাই, খাওয়া শেষ করে আম্মুর কাছে নিয়ে যাব। আচ্ছা। খাওয়া দাওয়া শেষ করে রকির সাথে আন্টির সাথে দেখা করার জন্য ওই বাসায় গেলাম। আমি আন্টির কাছে গিয়ে সালাম করলাম। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না। আম্মু, ও মেঘ, তোমাকে তো বলছিলাম ওর কথা। ও, তুমি মেঘ? জি আন্টি। কেমন আছেন আন্টি? আচ্ছা বাবা, তুমি কেমন আছো? জি আন্টি, ভালো আছি। ও বাসায় থাকতে তোমার কোনো সমস্যা হবে না তো? কি যে বলেন না আন্টি। আচ্ছা বাবা, আমি তো কাল চলে যাব আমেরিকায়, তুমি আমার ছেলেটাকে একটু দেখে রেখো। এটা আবার বলতে হয় নাকি? আপনি রকির জন্য কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। আম্মু, কাল পরীক্ষা আছে, আমরা যাই। আচ্ছা, রাতের খাবার পাঠিয়ে দিব। আচ্ছা আম্মু। আন্টিকে সালাম দিয়ে বাসায় এসে আমি পড়তে বসলাম, আর রকি রুবির সাথে কথা বলা শুরু করে দিল। রাত 9টা পর্যন্ত পড়লাম, আর অন্যদিকে রকি কথা বলাই শেষ করতে পারছে না বউয়ের সাথে। বন্ধু আর কত? আর একটু দোষ। ওকে। রকির কথা বলা শেষ হলে আমরা ডিনার করতে গেলাম। ডিনার শেষ করে আবার রুমে এসে আমি পড়তে বসলাম। অন্যদিকে রকি বউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। পরের দিন সকালে নাস্তা করে আন্টিকে নিয়ে এয়ারপোর্টে রেখে আসলাম। তারপর কলেজে গেলাম। রকি, তুই কি পরীক্ষা দিবি রে? সারা রাত তো কথাই বলে গেলি, একটু পড়লি না? তুই তো পড়ছিস নাকি? পড়ছি। তাহলেই হবে। কিভাবে হবে? কিছুই তো বুঝতেছি না। এখন আর বোঝার সময় নাই, চল হলরুমে যাই, পরীক্ষা শুরু হবে। আচ্ছা। আমি আর রকি হলরুমে আসলাম। সবাই চলে আসছে। আজকে আবার সিট চেঞ্জ করছে। আমার পাশে রিয়া, পিছনে রকি আর সামনে নীলা। আমি সিটে বসতেই, এত দেরি করলে কেন মেঘ? রকির আম্মুকে এয়ারপোর্টে রাখতে গিয়েছিলাম, তাই একটু লেট হলো। নীলা পেছন থেকে আমাকে একবার আরো চোখে দেখলো। একটু পরে হলরুমে স্যার চলে আসলো, প্রশ্নপত্র দিয়ে দিল। সবাই মাথায় হাত দিয়ে প্রশ্নপত্র দেখছে। পেছন থেকে রকি গুতাগুতি করা শুরু করে দিছে। কিরে, কমন আসছে তোর? একটু চুপ কর, দেখতে দে আগে। তোমার কমন আসছে? কমন আসছে। আমাকে একটু হেল্প করবে? আমি কিছুই পারছি না। এটা আবার বলতে হবে নাকি? দোষ শুধু রিয়াকে না, আমাকেও একটু করিস। এখন চুপ থাকবি তুই? সবাই প্রশ্ন দেখে মাথায় হাত দিয়ে কলম চিবাচ্ছে। কেউ কেউ যা পারছে তাই লিখছে। আমিও লেখা শুরু করে দিলাম। কয়েকটা প্রশ্নের উত্তর করার পরে রিয়া আর রকিকে দেখাতে শুরু করলাম। পুরো হলের মাঝে শুধু আমরা 3জনই মাথা হেলে লিখতেছিলাম, তাই সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে
তাকিয়েছিল। স্যাররাও অবাক। সব প্রশ্নের উত্তর লেখা শেষ করে আমরা তিনজন খাতা জমা দিয়ে বের হলাম। ও বলতে ভুলেই গেছি তো, নীলাও সেই রকম লিখছে আজ। ক্যাম্পাসে বসে তিনজন আড্ডা দিচ্ছিলাম। কয়েক মিনিট আড্ডা দেওয়ার পর নীলাও আসলো আমাদের কাছে। কিরে নীলা, কি মনে করে আসলি আজ? কোনো কিছু না মনে করে বুঝি আসা যাবে না তোদের কাছে? আরে আমি তো তা বলি নাই, আসলে তুই তো আমাদের সাথে তেমন বসিস না, তাই বললাম। বসি না, এখন থেকে বসবো কেন? তোদের সমস্যা হবে নাকি? সমস্যা হবে কেন, বসতে পারো। তো তোদের সবার পরীক্ষা কেমন হলো আজ? মেঘ থাকতে আমাদের পরীক্ষা খারাপ হতে পারে নাকি? রকি ঠিক বলছিস, মেঘ থাকলে আমাদের কোনো পরীক্ষাই খারাপ হবে না। তোমার পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি ভালো। কিরে মেঘ, কথা বলছিস না কেন তুই? এমনি দোস্ত, মাথা ধরছে একটু। নীলা আমার দিকে কেমন জানি এক দৃষ্টিতে তাকালো একবার। রকি, বাসায় যাব, চল। দোস্ত, আমার বাইকটা নিয়ে তুই যা, আমি একটু দেখা করে আসি। আচ্ছা। আমি রকির বাইকের চাবি নিয়ে উঠলাম। এই মেঘ, নামিয়ে দিবা বাসায়? আসো, সমস্যা নাই। নীলা আবার আমার দিকে তাকালো। আমি অবশ্য তাকাইনি, তারপরেও চোখে পড়লো। যাই হোক, আমি রিয়াকে নিয়ে চলে আসলাম। রিয়াকে রিয়ার বাসায় নামাতে গিয়ে পড়লাম এক বিপাকে। এই রিয়া, নামো, তোমার বাসায় আসছি তো। নামবো না, যদি তুমি আমার সাথে বাসায় না আসো। অন্য একদিন? না, আজ এবং এক্ষুনি, না হলে আমি তোমার বাসায় যাব তোমার সাথে। কি আর করার, বাধ্য হয়ে রিয়ার সাথে তাদের বাসায় ঢুকে আন্টি আঙ্কেলকে সালাম করলাম। তাদের সাথে বসে পরিচিত হয়ে একটু গল্প করছিলাম। এই রিয়া, তোর বন্ধুকে তোর রুমে নিয়ে যা, আমি নাস্তা দিচ্ছি। না আন্টি, আজ না, অন্য একদিন নাস্তা করব। এখন বাসায় যেতে হবে। এক্ষুনি বাসায় যাবে? তোমার আঙ্কেলকে বাজারে পাঠাইছি, এখনই চলে আসবে। রান্না করি আগে, তারপর খেয়ে তুমি বাসায় যাবে। না আন্টি, আজ না, অন্য একদিন। কোনো কথা হবে না। আর এই রিয়া, তোর রুমে নিয়ে গল্প কর, আমি তোর বাবাকে বাজারে পাঠাই। আচ্ছা আম্মু। আমি রিয়ার সাথে উপরে গেলাম রিয়ার রুমে। বাহ, রুমটা তো অনেক সুন্দরভাবে গোছানো। রিয়া, তোমার রুমটা তো অনেক সুন্দরভাবে গোছানো তো। তাই নাকি? আমি আর রিয়া গল্প করছিলাম। বিষয়টা অবশ্য লেখাপড়ায় ছিল। একটু পরে আন্টি নাস্তা দিয়ে গেল। এই মেঘ, সাথে যাবে? না, আমি বাসায় যাব। এখন যেতে পারলে যাও। ওকে। রুম থেকে বের হলে আম্মু তোমার খবর করবে। বুঝছি, কিন্তু রকি যদি বাসায় গিয়ে না দেখতে পারে আমাকে? তোমার কি মনে হয় রকি এক্ষুনি বাসায় ফিরবে? কচু ফিরবে, বিয়ে করছে তো, এখন বিয়ে করার আগে দেখা করলে কত সময় নিত। তা ঠিক বলছো, বউয়ের সাথে লুকিয়ে প্রেম। একটু পরে আন্টি আমাদের খাওয়ার জন্য নিচে রাখতে লাগলো। রিয়ার সাথে নিচে নেমে আসলাম। সবার সাথে, মানে আঙ্কেল আন্টি আর রিয়ার সাথে দুপুরের খাবার খেলাম। খাওয়া দাওয়া শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে একটু না, অনেকটাই অবাক হলাম। কেননা বাসায় থাকার কথা ছিল একজন, মানে রকির, কিন্তু সাথে নীলা ও রুবিকেও দেখতে পাই। কিরে, তুই কই ছিলি এতক্ষণ? রিয়ার বাসায়। ওখানে কেন? পরে বলবো দোস্ত, এইদিকে আসবি? বল, কি বলবি? রুবি, নীলা এরা কেন এই বাসায়? রুবিকে আমি নিয়ে আসছি। আর নীলা? নীলা আসছে তোকে সরি বলার জন্য। আমাকে সরি বলবে কেন? আমাকে সব বলেছে নীলা। ও ওর নিজের ভুল নাকি বুঝতে পেরেছে, তাই তোকে সরি বলতে আসছে। আসলে কলেজে সরি বলতো, কিন্তু তোর সাথে কথা বলতে নাকি সাহস পাইনি। হাসতেছিস কেন? আচ্ছা, তুই এত কিছু জানলি কি করে? আসলে তুই আর রিয়া চলে আসার পরে নীলা আমাকে বলেছে। বুঝলাম না দোস্ত, যে মেয়ে আমাকে অপমান না করে দিন কাটায়নি, সে কিনা সরি বলবে আমাকে? ও সরি বলতে আসছে, বলুক, সমস্যা নাই। তবে তোকে কিন্তু আমি আর কোথাও যেতে দিব না এই বাসা থেকে। আমিও আর ওই বাসায় যাব না দোস্ত। চল ভিতরে যাই। চল। আমি আর রকি ভিতরে আসলাম। ভিতরে আসতেই রকি রুবিকে নিয়ে রুমে চলে গেল। আমি নীলার সামনে দাঁড়িয়ে আছি। কিছু বলবেন? আমি আমার ভুল বুঝতে পারছি, যার জন্য সরি বলতে আসলাম। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আরে কি বলেন এসব? আমি কই আর আপনি কই, আকাশ পাতাল পার্থক্য। সরি। আমার মাথায় আসলেই ঢুকছে না একদিনে কি এমন ঘটলো যে যার জন্য আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন। আমি অবশ্য এটা আগে থেকে জানতাম, বড় লোকেরা যখন যা ইচ্ছে তাই করে, কিন্তু এটা তো জানতাম না। আমি এত কিছু জানি না। আমি ক্ষমা চাইতে আসছি, তুমি ক্ষমা করে দাও আমাকে। চলো আমাদের বাসায়। আপনাদের বাসায় আর আমি যাব না, আপনি ফিরে যান। না, আমি তোমাকে নিয়েই ফিরবো। না, আমার পক্ষে ওই বাসায় যাওয়া আমার পক্ষে আর সম্ভব না। কেন সম্ভব না? সমস্যা আছে। না, কোনো সমস্যা নেই, তোমাকে যেতেই হবে আমার সাথে। না, আমি যাব না। প্লিজ। আচ্ছা, আমাকে সত্যি একটা কথা বলবেন?
বলো, কি জানতে চাও? কি জন্য আমাকে আবার আপনি নিতে আসছেন? আব্বুর জন্য। মানে আঙ্কেলের জন্য সরি বলতে আসলেন? হুম। কিন্তু কেন? এত কিছু বলতে পারবো না। ওকে, আমি যাব না, আপনি চলে যান। নীলা অনেক জোরাজোরি করলো, কিন্তু কিছুতেই আমাকে আর নিয়ে যেতে পারবে না, কেননা আপনারা তো জানেন কিভাবে ছিলাম ওইখানে। তাহলে তুমি যাবেই না? না, সরি। নীলা আর কিছু না বলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছি। একটু পরে আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আঙ্কেল মানে নীলার আব্বু কল করেছে। আমি কলটা রিসিভ করে সালাম দিলাম। বাবা, আমাকে ক্ষমা করে দিও। সবকিছু না যাচাই করে তোমাকে ভুল বুঝেছিলাম। বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমি ভাবতেও পারছি না আমার মেয়ে তোমার সাথে এমনটা করছে। কি যে বলেন না, বাবা কোনোদিন ছেলের কাছে ক্ষমা চায় নাকি? আমি কিছু মনে করি নাই আঙ্কেল। তাহলে তুমি নীলার সাথে আসলে না কেন? আসলে রকির বাসায় কেউ নাই, আঙ্কেল আন্টি সবাই বাইরে, তাই রকি চাচ্ছে তার সাথেই থাকি। আচ্ছা বাবা, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো। আচ্ছা আঙ্কেল, আপনি জানতে পারলেন কিভাবে এসব? তুমি চলে যাওয়ার পরে রাতে নীলা ফোনে কার সাথে যেন হেসে হেসে কথা বলছিল তোমাকে নিয়ে। আমি নীলার রুমের পাশে দিয়েই যাচ্ছিলাম, তাই শুনতে পাই তোমার সাথে এতদিন কি কি করছে। ও আচ্ছা আঙ্কেল, আপনি আব্বুকে বলবেন না যে আমি আপনার বাসা থেকে কেন আসছি? যদি জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। আচ্ছা বাবা, ভালোভাবে তুমি থেকো। ফোন কেটে দিল। আচ্ছা রকি আর রুবি কোথায় গেল? সেই যে উঠে আসলো তখন, তারপর থেকে তো দেখাই নেই আর তাদের। নতুন বউকে বাসায় নিয়ে আসছে, বুঝতেই তো পারছেন কি করতে পারে এখন। তাই আমি আর খোঁজার চেষ্টা না করে পড়তে বসলাম। প্রায় 2 ঘন্টা মানে সন্ধ্যা 6টার দিকে রকি রুমে আসলো। দোস্ত, চাবিটা দে, রুবিকে ওর বাসায় নামিয়ে দিয়ে আসি। নিচে টেবিলের উপর আছে। রকি চলে গেল। আমি একটু ছাদে যাওয়ার জন্য ফোনটা পকেটে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে আসলাম। পকেট থেকে ফোনটা বের করে ভাবলাম অনেকদিন থেকে ফেসবুকে ঢোকা হয়নি, তাই একটু ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকতেই দেখলাম একগুচ্ছ রিকোয়েস্ট আসছে, তাই সবার আইডিগুলো চেক করে যেটা ভালো লাগছিল সেইটা অ্যাকসেপ্ট করছি। হঠাৎ একটা আইডি চেক করতেই চোখ কপালে উঠে গেল। আইডিটা ছিল নীলার। নীলা আমাকে রিকোয়েস্ট দিছে, ভাবতেও অবাক লাগছে। যাই হোক, কি যেন মনে করে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম। তারপরে ইনবক্সে অনেক মেসেজ ছিল, তাই একটা একটা করে রিপ্লাই দিচ্ছিলাম। তখনই নীলার আইডি থেকে মেসেজ আসলো। কি করছিস রে? ভাবতেছি কি করব, রিপ্লাই দিব নাকি দিব না। আবার একটা মেসেজ আসলো। কি রে, কথা বলছিস না কেন? আমি সত্যি সরি রে, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে ক্ষমা করে দে প্লিজ। অনেক ভেবে আমি রিপ্লাই দিলাম, কি যে বলেন না আপনি, আমি কিছু মনে করি নাই। তাহলে আজ থেকে আমরা বন্ধু, ঠিক আছে? কি হলো মেঘ, কথা বলছো না কেন তুমি? তুমি কি খুব ব্যস্ত? না, আচ্ছা বাদ দেন এসব, বাই, আমি পড়তে বসবো। আমি ডাটা বন্ধ করে ছাদ থেকে নিচে রুমে চলে আসলাম। এসে পড়তে বসলাম। একটু পরে রকি আসলো। দোস্ত, এখন বলতো নীলা তোকে কি কি বললো? আমি রকিকে সব বলে দিলাম। দোস্ত, এখন একটু নীলাকে সাহায্য করতে হবে। কিভাবে? সব বলবো সময় মতো। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে এসে পড়তে বস। তুই পড় তো, আমি একটু তোর ভাবের সাথে কথা বলি। একটু আগেই না নামাই দিয়ে আসলি বাসায়। তো কি হয়েছে? কিছু না, যা কথা বল। রকি ফোন টিপতে টিপতে রুম থেকে ছাদের দিকে চলে গেল। এইভাবে কিছুদিন পার হলো, এক এক করে সবগুলো পরীক্ষা শেষ হলো। আমাদের সাথে নীলাও অবশ্য ক্যাম্পাসে আড্ডা দিত, কিন্তু আমি তেমন মিশতাম না তার সাথে। আর সবচাইতে বড় কথা হলো, আমি যখন রিয়ার সাথে ঘোরাঘুরি করি তখন নীলা কেমন জানি একটা লুক নিয়ে তাকাতো আমার দিকে। পরীক্ষা শেষ হওয়ার জন্য কলেজে কয়েকদিন নাকি বন্ধ থাকবে, তাই ভাবছি গ্রামের বাড়িতে যাব রকিকে নিয়ে। যেই বাবা সেই কাজ। রকিকে বললাম, দোস্ত কাল আমি দেশের বাড়ি যাব, আর তুইও আমার সাথে যাচ্ছিস, ওকে? না রে দোস্ত, আমি যেতে পারবো না। তাহলে আমিও কিন্তু তোর বাসায় থাকবো না বলে দিলাম। না দোস্ত, এই কথা বলিস না। তোর সাথে এক ছাদের নিচে থাকা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। তাহলে যাবি তো আমার সাথে? তবে কাল না, পরশুদিন যাব। কালকে কি হবে? কালকে রিয়া আর নীলাকেও তোর বাড়ি যাওয়ার দাওয়াত দিবি, ওকে? দূর, ওরা বড় লোকের মেয়ে, যাবে না আমার ছোট বাড়িতে, আর থাকতেও পারবে না। দোস্ত, বলেই দেখ না কি হয় দেখি। আচ্ছা, যেই বাবা সেই কাজ। সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে আমি আর রকি ক্যাম্পাসে চলে আসলাম। রিয়া আর নীলা আগে থেকে বসেছিল ক্যাম্পাসে, আমরাও গিয়ে তাদের সাথে বসলাম। আড্ডা শেষ পর্যায়ে, এই রিয়া আর নীলা, তোদের একটা কথা বলার ছিল। কি বলবি? আমি কাল মেঘের বাড়িতে বেড়াতে যাব 2 দিনের জন্য। তোরা দুজন যাবি আমাদের সাথে? যার বাড়ি সে যদি বলে তাহলে আমি যেতে পারি। আমিও যেতে পারি। তোমাদের সবারই দাওয়াত রইল কালকে আমাদের বাসায় যাওয়ার।
ওকে আমি যাব। কখন যাবে মেঘ? নীলার মুখটা শুকিয়ে গেল। কিরে নীলা, চুপ করে আসিস কেন? তুই যাবি না? যাবো তো। আচ্ছা, তোরা তাহলে কাল সকাল 9টায় স্টেশনে চলে আসবি। 9:30 ট্রেনে যাব আমরা। আচ্ছা। আচ্ছা, তোমরা বসবে না বাসায় যাবে? বাসায় যাবো রে, রেডি হতে হবে না? যা, এখন থেকে সাজাসাজি শুরু করে দে। আচ্ছা মেঘ, তুমি কাল সকালে আমাকে একটু বাসা থেকে নিয়ে যেও প্লিজ। আচ্ছা। আমি আর রকি বাইক নিয়ে চলে আসলাম বাসায়। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রকিকে ঘুম থেকে উঠালাম আর রিয়াকে ফোন দিয়ে ঘুম থেকে উঠিয়ে রেডি হতে বলি। রকির থেকে বাইকের চাবিটা নিয়ে বের হয়ে পড়লাম নীলার বাসার উদ্দেশ্যে। 10 মিনিট পরে নীলার বাসার সামনে আসলাম। বাইক থেকে নেমে ভাবছি এত সকালে কি নীলা ঘুম থেকে উঠছে। ভিতরে যাব কি যাব না ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করলাম। দরজার কলিং বেল চাপতেই আঙ্কেল দরজা খুলে দিল। আঙ্কেলকে দেখে মনে হচ্ছে আরো 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠছে। আঙ্কেলকে সালাম দিলাম। কেমন আছেন? এই তো দেখতেই পারছো। তুমি কেমন আছো বাবা? জি আঙ্কেল, ভালো। তা তোমরা কয়টা ট্রেনে যাচ্ছ? জি 9টার। নীলা কি আপনাকে সব বলছে? বাবা, শুধু বলেইনি, সেই ভোর 4টায় ঘুম থেকে জাগাতে হলো আজ ওকে। এত ভোরে না উঠলেও তো হতো। বাবা, আমি তাই বলেছিলাম। যাই হোক বাবা, তুমি বসো, নাস্তা করে যাও। না আঙ্কেল, আমাকে আবার বাসায় গিয়ে রেডি হতে হবে। একটু নাস্তা করে যাবে তো? না আঙ্কেল, নীলাকে একটু ডেকে দেন। আচ্ছা, তুমি বসে চা খাও, আমি নীলাকে ডাকছি। কি আর করার, আমি সোফায় বসে হাতে 1 কাপ চা নিলাম। নীলা মামনি, মেঘ আসছে, তাড়াতাড়ি নিচে আয়। আব্বু, মেঘকে 1 মিনিট বসতে বলো, আমার হয়ে গিয়েছে, আমি আসছি। কি আর করার, 5 মিনিট ধরে আঙ্কেলের সাথে বসে গল্প করছি, কিন্তু মহারানীর আসার নাম নাই। বলল 1 মিনিট বসতে। পাক্কা 10 মিনিট পরে সিঁড়ি বয়ে একটি নীল পরি নামছে। আমি তো চোখ ফেরাতেই পারছি না। সত্যি একটা অহংকারী মেয়েকেও যে এত কিউট লাগতে পারে নীল শাড়িতে, সে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। কি হলো, এভাবে তাকিয়ে কি দেখছো? কই কিছু না তো। তাই আপনাদের সাথে গল্প করতে গিয়ে ধরা পড়লাম। একটু বলবেন না যে নীলা কাছে আসছে? যাই হোক, যা হবার তাই হলো। এখন গল্পে আসি। নীলা আর আমি আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। আপনি এখানে দাঁড়ান, আমি একটা রিক্সা ডেকে আনছি। না, আমি রিকশায় যাব না। আচ্ছা, সিএনজি ডাকি তাহলে? না, আমি কোনো কিছুতেই যাব না। আমি তোমার সাথে তোমার বাইকে চেপে যাব। নীলার কথা শুনে কি শুধু আমি অবাক হলাম, নাকি আপনারাও কেউ হয়েছেন? আমি তো... থাক না, এসব আর বলে আমাকে কষ্ট দিও না মেঘ। সত্যি আমি লজ্জিত, তোমার সাথে ওইরকম ব্যবহার করা আমার ঠিক হয়নি। আমি বাইক স্টার্ট করে নীলার সামনে নিয়ে আসলাম। নীলাকে দেখে মনে হচ্ছে অনেক খুশি হয়েছে। ঝপাট করে বাইকে উঠলো। এত জোরে কেউ বাইকে ওঠে? ও সরি। বাহ, নীলা সরিও বলা শিখে গিয়েছে। বাহ, অনেক পরিবর্তন। তবে আমি তো জানি সবকিছু করার পিছে বড় লোকদের একটা উদ্দেশ্য থাকে। হয়তো নীলা আমার কোনো ভুল খুঁজছে, যে পেলেই আবার অপমান। কিন্তু আমি তো আর বোকা নেই, আমি জেনে শুনে কোনো ভুল করব না। তাই বাইক খুব ধীর গতিতে চালাতে লাগলাম। একটু পর নীলা বিরক্ত হয়ে বলল, সমস্যা কি তোমার? কই কোনো সমস্যা নেই তো। তাহলে এত আস্তে চালাও কেন? জোরে চালালে আমার বডির সাথে আপনার বডি ঠেকতে পারে, তাই। ও এই ব্যাপার। নীলা একটা হাত আমার কাঁধে দিয়ে বলল, এই যে চলেন, এখন তো আর সমস্যা হবে না। একটু ভাবলাম, কেউ যদি নিচ থেকে জড়িয়ে ধরে তাহলে আমার তো করার কিচ্ছু নাই। তাই স্পিড বাড়িয়ে দিলাম বাইকের। 15 মিনিট লাগলো আসতে। বাইক বাসার ভিতরে এক সাইডে রেখে নীলাকে নিয়ে ভিতরে আসলাম। এসে দেখি রকি আর রিয়া রেডি হয়ে বসে আছে। বাহ, রিয়াকেও তো অনেক সুন্দর লাগছে, 2টা নীল পরি। এই নীলা, তোরা কি দুজনে যুক্তি করে নীল শাড়ি পরেছিস আজ? না, আমি তো জানতাম না যে নীলা নীল শাড়ি পরবে। আমিও জানতাম না। আচ্ছা মেঘ, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। 9টার ট্রেন নাকি 8:30 আসবে, বেশি সময় নেই আর। আচ্ছা, 5 মিনিট বস তোরা, আমি রেডি হয়ে আসছি। আমি যাব মেঘ তোমার সাথে। তুই মেঘের সাথে যে কি করবি? মেঘের কাপড় গুছিয়ে দেব। না রিয়া, তোমায় আসতে হবে না, আমি সবকিছু রাতেই প্যাক করে রাখছি। ও তাহলে তো ভালোই। একটা জিনিস তো বলতে ভুলে গেছিলাম। যখন রিয়া আমার সাথে আসতে চাইলো তখন নীলা সেই রকম একটা রাগী লুক নিয়ে
রিয়ার দিকে তাকাইছিল। রিয়া আমার দিকে তাকিয়ে থাকার জন্য বুঝতে পারে নাই ব্যাপারটা। যাই হোক, আমি রেডি হয়ে আসি। বেশি সময় নেই, আমার রেডি হতে বেশি সময় লাগে না। একে তো গরিব, পড়ার মতো কিছু নেই, আর আপনারা তো জানেনই ছেলেরা বেশি সাজে না, এমনিতেই হিরো। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম ব্যাগ নিয়ে। তাহলে এখন রওনা দেওয়া যাক, দিনাজপুরে নাকি? মেঘ দাও ব্যাগটা, আমি নিচ্ছি। না, আমি নিতে পারবো, সমস্যা নাই। আমরা 4 জন, আমি, নীলা, রকি, রিয়া বের হয়ে পড়লাম রেল স্টেশনের দিকে। 5 মিনিটের রাস্তা, তাই হেঁটে চলে আসলাম স্টেশনে। আচ্ছা দোস্ত, আমি না রুবি ভাবিকে অনেক মিস করছি। রিয়া ঠিক বলছো, রুবি থাকলে ভালোই হতো। আসলেই তো, আমি তো এমনভাবে ভেবে দেখি নাই। সরি দোস্ত, রুবি ভাবিকে বলতে ভুলেই গেছি। প্লিজ দোস্ত, কিছু মনে করিস না। আরে দোস্ত, তুই বলতে ভুলে গেছিস তো কি হয়েছে? আমি তো ঠিকই নিয়ে আসছি। মানে? ওই যে সামনে তাকা। রকির কথা অনুযায়ী আমরা 3 জনই সামনে তাকাই আর পুরাই অবাক হয়ে যাই। দোস্ত, রুবি কোথায় যাচ্ছে? আমার বউ আমার সাথেই যাবে। সত্যি? সত্যি রে। তুই পারিসও বটে। অনেক ভালো হয়েছে, রুবিও চলে আসছে। সবাই স্টেশনে বসে একটু 10 মিনিট আড্ডা দেওয়ার পরে ট্রেন আসলো। সবাই ট্রেনে উঠে পড়লাম, যে যার সিটে বসে পড়ল। রুবি, রকির সাথে রিয়া, নীলা আর আমি এক সিটে বসে পড়লাম। যে যার মতো করে গল্প করছে, আর আমি ভাবতেছি আমার বাসায় এদের থাকতে তো অনেক সমস্যা হবে, কারণ এরা সবাই হাই লেভেলের আর আমরা তো লো লেভেলের। কি করব এখন? বাবাকেও তো বলা হয়নি, এদেরকে নিয়ে যাচ্ছি। কি ভাবছো মেঘ? কই কিছু না তো। না, সত্যি করে বলো, তুমি কি ভাবছিলে? দোস্ত, খেয়াল করছি অনেকক্ষণ থেকে তুই কিছু একটা নিয়ে চিন্তায় পড়ে আছিস। আরে না, কই চিন্তা করছি? মিথ্যা বলবে না ওকে। সেই ট্রেনে ওঠার পর থেকে তুমি চুপ করে আছো। আমরা কোথায় আড্ডা দিব ভাবলাম, তা না করে তুমি চুপ করে বসে আছো। আচ্ছা, আড্ডা দিব কি নিয়ে? তুমি তো অনেক ভালো গান গাইতে পারো, শোনাও আমাদের। কি যে বলেন না আপনি, কই আবার গান পারি? আচ্ছা মেঘ, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, বলবে প্লিজ? বলেন। তুমি কি আমাকে তোমার বন্ধু হিসেবে মেনে নিতে পারোনি? হঠাৎ এমন কথা বলছেন কেন? তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? কি হলো মেঘ, কিছু বলছো না যে? আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলবো না হয়। না, আজকেই মেঘকে বলতে হবে। আচ্ছা, আর আপনি করে বলবো না। মনে থাকবে তো? মনে থাকবে। ওকে। অনেক গল্প আড্ডা দিতে দিতেই চলে আসলাম দিনাজপুর। ট্রেন থেকে নেমে একটা অটো ভ্যান গাড়ি নিলাম। স্টেশন থেকে 5 কিলোমিটার ভ্যানে যেতে হবে, তাই আমরা 5 জন মিলে একটা ভ্যানে চড়ে বাসায় চলে আসলাম। বাসায় আসা মাত্র আব্বু আম্মুকে সালাম করলাম। রিয়া, নীলা, রুবি, রকি সবাই সালাম করলো আমার আব্বু আম্মুকে। বাসার ভিতরে ঢুকে তো পুরাই অবাক হয়ে পড়লাম। হবই না কেন বলেন? খাবার টেবিলে 5 জনের জন্য নাস্তা রেডি করা। চিন্তার বিষয়, আব্বু আম্মু কি করে জানলো আমরা 5 জন আসবো? আর টাকা কই পেলো এত ফলমূল? কিরে বাবা, দাঁড়িয়ে কি ভাবছিস? কই কিছু না তো। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। তোর চেহারা এমন করছিস কেন? পরে গল্প করব আম্মু, এখন এদের রুমে দিয়ে আসি। আমি সবাইকে নিয়ে আমার রুমে ঢুকলাম। দোস্ত, আমি আর রুবি কিন্তু এক রুমেই থাকবো। না ভাইয়া, আমি আপুদের সঙ্গে থাকবো। আচ্ছা রুবি, তুমি নীলা আর রিয়ার সাথে থাকো, আমি আর রকি এক রুমে থাকবো। আমি নীলা ওদেরকে তাদের থাকার জন্য রুম দেখিয়ে দিয়ে আসলাম। সবাই নাস্তা করতে বসলাম। আব্বু আম্মুকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। আব্বু নীলাকে একটু বেশি আদর করছে, কেনই করবে না, বন্ধুর মেয়ে বলে কথা। নাস্তা করে সবাই সবার রুমে চলে গেল। আমি বসেই ছিলাম টেবিলে। আচ্ছা আম্মু, তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো? ধুর পাগল, সমস্যা হবে কেন? আর তুই তো 5,000 টাকা পাঠাই দিছিস, ওই টাকা থেকে খরচ করেছে তো তোর আব্বু। আমি কখন টাকা দিলাম? কি বললি? কই না তো। আচ্ছা, লেখাপড়া কেমন চলছে? ভালোই। আব্বু কই গেল? বাজারে গেল। আচ্ছা বাবা, তোর ওই বাসায় থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? এখন আম্মুকে সত্যিটা বলে দিব না পরে বলবো? কি ভাবছিস? কই কিছু না তো। আচ্ছা যা বন্ধুদের কাছে যা, আমি রান্নাঘরে যাই। কই থেকে যেন নীলা আর রিয়া চলে আসলো আম্মুর কাছে, এসে গল্প শুরু করে দিল। তারপরে আম্মুর সাথে রান্নার কাজে দুজনে সাহায্য করতে লাগলো। দেখতে ভালোই লাগছিল। আমি আমার রুমে চলে আসলাম। এসে গভীর ভাবনায় প্রবেশ করলাম। আমি তো বাসায় 1 টাকাও দেইনি, তাহলে 50,000 টাকা কে দিল আমার নাম করে? আর কে বলছিল যে আমরা 5 জন আসতেছি?
আচ্ছা রকি করে নাই তো এসব? না রকি কি করে করবে, ও তো আমার বাসার ঠিকানা জানতোই না। রিয়া, না রিয়াও তো আমার বাসার ঠিকানা জানে না। তাহলে কি নীলা করছে এসব? একমাত্র নীলা ছাড়া আমার বাড়ির ঠিকানা কেউ জানতো না। আচ্ছা নীলা যদি এসব করেও থাকে তাহলে কেনই বা করছে? ও তো গরিবদের দেখতেই পেত না, তাহলে কেন এমনটা করছে? ধুর, এত চিন্তা করতে পারতেছি না। আর সত্যি বড়লোকরা বিভিন্ন রঙের হয়ে থাকে, এক এক সময় এক এক রং ধারণ করে। কিন্তু ভয় হচ্ছে এটা ভেবে বড় লোকরা স্বার্থ ছাড়া তো কিছুই করে না। তাহলে সত্যি যদি নীলা এসব করে থাকে তাহলে অবশ্যই স্বার্থ আছে। সে কিসের জন্য এমনটা করছে নীলা? রাতে সবাই একসঙ্গে ডিনার করার পরে নীলা আব্বু আম্মুর সাথে গল্প করায় ব্যস্ত হয়ে পড়ল। আব্বু নীলাকে পেয়ে আমাকেও সময় দিচ্ছে না, তাই আমি, রকি, রিয়া আর রুবি রুমে চলে আসলাম। রকি বন্ধু আমার রুবিকে নিয়ে ব্যস্ত, তাই বাকি রইলাম আমি আর রিয়া। কালকে ঘুরতে নিয়ে যাবে না? আমাদের এলাকা পুরোটাই ঘুরিয়ে দেখাবো কাল। আঙ্কেল আন্টি তোমাকে তো অনেক ভালোবাসে। তোমাদের আমাদের বাসায় থাকতে কোনো অসুবিধা হবে না তো? কি বলো এইসব? হ্যাঁ, অসুবিধা হবে কেন? তোমরা তো এইরকম পরিবারের সাথে কখনো হয়তো মেশোনি, তাই বললাম আর কি। আচ্ছা বাদ দাও। আচ্ছা মেঘ, একটা কথা জানতে চাইবো, বলবে? কি কথা? আগে বলো, বলবে? বলবো। তোমার কিরকম মেয়ে পছন্দ, মানে বউ হিসাবে কিরকম মেয়েকে পছন্দ করবে তুমি? অবশ্যই ভালো, দেখতে খারাপ হলেও চলবে, কিন্তু ব্যবহার ভালো, ভদ্র, শান্ত, সৃষ্ট, আর বড় কথা হলো গ্রামের সহজ সরল মেয়ে। কি শহরের মেয়েরা কি দোষ করলো? হ্যাঁ, শহরের মেয়েরা অহংকারী হয়, আর তারা শান্তশিষ্ট তেমন হয় না, কাটা কাটা কাপড় পরে, তাই শহরের মেয়েদের ভালো লাগে না। তাছাড়া আমার পছন্দের বাইরে। কোথা থেকে যেন নীলাও চলে আসলো। কি নিয়ে কথা হচ্ছে? তেমন কিছু না। ও আচ্ছা, তোমরা তাহলে ওই রুমে গিয়ে ঘুমাও, আর রকিকে এই রুমে পাঠিয়ে দাও। না থাক, একটু প্রেম করুক নতুন বউয়ের সাথে। মেঘ, বলো। লুডো খেলবা? আমিও খেলবো। নীলা, আমি আর রিয়া লুডো খেলা শুরু করে দিলাম। খেলা ভালোই চলছে। অবাক করার বিষয় হলো নীলা শুধু রিয়ার গুটিকেই কাটছে, আমার গুটি কাটা হলেও কাটছে না। এসব কিন্তু ঠিক হচ্ছে না নীলা। আমি যাকে ইচ্ছে হয় তাকে কাটবো, না হয় কাটবো না। মেঘ, তোমরা দুইজন মিলে খেলছো তাই না? আরে না, আমি সব বুঝতে পারছি। তোমরা দুজন মিলে খেলছো আমাকে ঠকাতে। আমি আর খেলবো না। খেলা শেষ। আসলে খেলা শেষ না, রিয়া আর খেলবে না, তাই খেলা বাদ দিলাম। রিয়া উঠে বাইরে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। মেঘ, বলো। তুমি রিয়ার সাথে বেশি আর মিশবে না। এটা কেমন কথা? তুমিও আমার বন্ধু, রিয়াও আমার বন্ধু। আমি কি বলছি রিয়া তোমার বন্ধু না? মিশতে বারণ করছো কেন? আরে আমি তো বললাম এইভাবে বেশি মিশো না। তোমার সমস্যাটা কি বলো তো? সমস্যা তো আছে, কিন্তু এখন বলতে পারবো না। রিয়াও চলে আসলো। আয় নীলা, ঘুমাবো আয়। নীলা চলে গেল রিয়ার সাথে অন্য রুমে। বুঝলাম না আমি রিয়ার সাথে কিভাবে মিশবো না মিশবো, সেটা নীলা বলার কে? আর হঠাৎ এইভাবেই বা কেন বললো নীলা? দূর, যতই ভাবি ততই ডুবে যাই। জানি না কপালে কি রাখছে আল্লাহ। কিরে শালা, কি ভাবছিস? তুই কখন আসলি এই রুমে? 5 মিনিট তো হবেই। ও, তা বউকে নিয়ে পড়ে থাকবি না একটু আমাদেরকে সময় দিবি? তোদের আবার কি সময় দিব? দুজনে তো তোকে পেয়ে সেই লেভেলের হ্যাপি। কি বলিস উল্টাপাল্টা? সত্যি কথা বললেই পাগল। আচ্ছা বাদ দে তো। আচ্ছা বাদ দিলাম, এখন বল তো কি ভাবছিলি এতক্ষণ? কবে চাচ্চু ডাক শুনবো? ধুর শালা হারামি। হারামিটা না হয় ঠিক আছে, কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে শালা বললি? আমার জানা মতে আমার তো কোনো বোন নাই। আসলে তুই একটা শয়তান। শয়তান। এখন কথা বলা বন্ধ করে ঘুমিয়ে পড়েন বস, রাত 10টা বাজে। মাত্র 10টা বাজে আর তুই এখনই ঘুমাতে বলছিস? এটা শহর না, এটা গ্রাম। এখানে সবাই 8টাতেই ঘুমিয়ে পড়ে, তাই বলছি তুইও ঘুমা, সকালে ঘুরতে যাব। ওকে দোস্ত, গুড নাইট। গুড নাইট। রকি ঘুমায় পড়ল, আমিও চোখ দুইটা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, সবাই নাস্তা করার পরে সবাইকে গ্রাম ঘুরতে নিয়ে গেলাম। মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর চারদিকে সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। একটু শীতও পড়ছে, হালকা ঠান্ডা বাতাসও বয়ে যাচ্ছে কানের পাশ দিয়ে। মেঘ, বলো। কাল আঙ্কেল বলল এখানে নাকি একটা নদী আছে, অনেক সুন্দর দেখতে। আছে। নিয়ে যাবে না? চলেন। আজ সকাল থেকে রিয়া আমার সাথে কথা বলেনি। ব্যাপার কি?
মুখটাও কেমন পেঁচার মতো করে রাখছে। রিয়া, কিছু বলবে? না তোমার মন খারাপ নাকি? কই না তো। তাহলে মুখটা এমন করে রাখছো কেন? কই কেমন করে রাখছি? আচ্ছা বাদ দাও না মেঘ, ও যখন বলতে যাচ্ছে না তাহলে জোর করার কি আছে? কি হলো রিয়া, তোমার কি এখানে থাকতে সমস্যা হচ্ছে? আরে না, এমনিতেই। এমনিতে কি? কিরে তোরা কি শুরু করলি? ঘুরতে এসে মন খারাপ করা কি শুরু করছিস? করবে না, সবার তো আর তোর মতো বউ নেই। দেখছিস মেঘ কিভাবে কথা বলাতে হয়? দেখলাম, আর দেখছি তো কেমন তুই ঘুরতেছিস। দেখ আমার ব্যাপারে কোনো কথা বলবি না। আচ্ছা তুই ভাবিকে নিয়ে রোমান্স কর, সমস্যা নাই। কাল তো চলে যাব, আর এমন রোমান্স করতে পারবি না। মেঘ, তোমাকে একটা কথা বলার ছিল। বলে ফেলো। এখানে না, চলো নদীর পাড়ে বসি। নদী পেলে কোথায়? ওই যে সামনে দেখা যায়। কি এমন কথা বলবে যে এখানে বলা যাবে না? কি কথা বলবি রে তুই, যা আমাদের সামনে বলতে পারবি না? তোকে বলবো নাকি? আমাকে বলবি কেন? মেঘের কথা মেঘকেই বল, তবে এখানেই বলতে হবে। আমিও রিয়ার সাথে একমত। কি শুরু করলি তোরা? দোস্ত এদিকে আয় তো, আমাদের একটু ছবি উঠে দে না প্লিজ। আচ্ছা দে ফোনটা। রকির ফোন দিয়ে রকি আর রুবির কয়েকটা ডুয়েট ছবি উঠাই দিলাম। তারপর থেকে শুরু হয়ে গেল ছবি তোলা। নীলা, রিয়া, রকি, রুবি সবাই পিক তোলা দিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। এটা শহরের ছেলেমেয়েদের বিশেষ গুণ বলতে পারেন। একটু সবুজ প্রকৃতি আর একটু শান্ত নীরব জায়গা বা ভালো কোনো নদীর পাড় পেলেই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমি চিন্তা করা নিয়ে ব্যস্ত। মেঘ, বলো। এদিকে আসো তো, তোমার সাথে কয়টা ছবি উঠাই। আমি রিয়ার কাছে গেলাম, তবে নীলার দিকে একবার তাকাতেই ভয় পেয়ে গেলাম। ইয়া বড় বড় চোখ বের করছে। আমি আর রিয়া কয়েকটা সেলফি নিলাম। এই নীলা, এদিকে একটু আসবি? আমাদের কয়েকটা ছবি উঠাই দে না প্লিজ। এই যা কাম সারছে। অবশ্যই দে, ফোন দে। এই মেঘ, সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকাতেই বড় বড় চোখ দেখতে পেলাম। আবার মাথা নিচু করে ফেললাম। কি হলো, মাথা নিচু করলে কেন? আবার মাথা তুললে সামনের দিকে তাকিয়ে বুক ভরা একটা নিঃশ্বাস নিয়ে কয়েকটা ছবি তুললাম। রিয়া, এই নে আমার ফোন, এবার তুই কয়েকটা ছবি উড়াই দে। রিয়াকে ফোন দিয়ে নীলা আমার সামনে এসে আমার হাত ধরে ফেললো। আমি না পারছি ছাড়াতে, না পারছি কিছু বলতে। কয়েকটা ছবি তোলার পরে আবার নীলা তার দুই হাত আমার কাঁধে দিয়ে বিভিন্নভাবে কয়েকটা ছবি ওঠালো। নীলা, আমি আজ ছবি উঠাতে পারছি না। কেন রে? আর কয়েকটা দে না। না, পারবো না রে। রিয়ার চোখে পানি টলমল করছে। আচ্ছা রিয়া, তুমি কি কাঁদছো? না, চোখে কি যেন পড়লো। আমি রিয়ার চোখ দেখতে যাচ্ছিলাম। দাঁড়াও মেঘ, আমি দেখতেছি। আচ্ছা। একটু পরে রকি আর রুবি কই? নীলার কথা শুনে চারদিকে তাকালাম, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। এখানেই তো ছিল, কই গেল আবার? এখানেই তো ছবি উঠাইতেছিল ওরা। ওদের নিয়ে আর পারা গেল না, খোঁজ এখন ওদের। আরে তোমাদের খুঁজতে হবে না, তোমরা এখানে দাঁড়াও, আমি ওই দিকটা থেকে একটু দেখে আসি। আমরা এখানে কার কাছে থাকবো, আর ওদের খুঁজতে যেতে হবে। কোনো ফোন দিলেই তো হয়। ও হ্যাঁ ঠিকই তো, ফোন দিলেই তো হবে। আমি রকিকে কল করতে লাগলাম। কয়েকবার রিং হবার পরে কলটা রিসিভ করলো রকি। এই হারাবি, তুই কি মানুষ? 100% আমি মানুষ। কেন দোষ, তোর কি কোনো সন্দেহ আছে আমাকে নিয়ে? ফাইজলামি রাখ, আর এখন বল কই তোরা দুইজন? দোষ আমরা কই আমরা নিজেও জানি না। এটা কেমন কথা? দোষ সত্যি বলছি, তোর গ্রামটা অনেক ভালো প্রেম করার জন্য। বলছি না ফাইজলামি রাখ, আর বল কই তোরা? সত্যি বলছি দোষ, আমি কিছুই তো চিনতে পারছি না। চোখ যেদিকে যাচ্ছে বইয়ের হাত ধরে সেদিকে হাঁটতে মন চাচ্ছিল, তাই হাঁটতে হাঁটতে চলে আসছি। তা এখনো হাঁটছিস? না, বসে আছি। তা কই বসে আছিস? সাইটে কে আছে? একটা বড় বট গাছের নিচে আসি, আর সাইডে একটা বড় পুকুর, তার পাশে সর্ষে ক্ষেত। আচ্ছা ওখানে বসে থাক, আমরা আসতেছি। ওকে দোষ, একটু দেরি করেই আসিস। দেরি করে যাচ্ছি, দাঁড়া। ফোন কেটে দিলাম। কই আছে ওরা এখন? ওই যে দেখছো বড় একটা গাছ? দেখতে পাচ্ছি তো। ওই গাছের নিচেই দুজন বসে আছে। চলো আমরাও যাই। আমরাও চলে আসলাম রকির রোমান্টিক দৃশ্য দেখতে। এই রকি, আমরা চলে এসেছি, এবার এইসব দৃশ্য দেখানো বন্ধ কর। রকি একটু শরম পেয়ে গেল। আর রুবির কথা কি বলবো, মেয়েটা তো পুরাই লজ্জায় লাল হয়ে গিয়েছে। আচ্ছা রকি, এবার ওঠ, দোস্ত বাসায় যেতে হবে, দুপুর হয়ে আসতেছে। চল। সবাই বাসায় চলে আসলাম। গোসল করে সবাই একসাথে দুপুরের খাবারটা খেলাম। আমি, আব্বু, আম্মু, রকি, রুবি, রিয়া, নীলা
সবাই একসাথে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে আসলাম। দোস্ত কাল সকালে টিকিট করলাম। সকালেই যাবি? পরের দিন রেজাল্ট দিবে, মনে আছে তো? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা টিকিট কর। রকি অনলাইনে 5টা ঢাকার টিকিট করলো। বিকেলে আর ঘুরতে বের হলাম না, এমনিতেই বাসায় সবার সাথে বসে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আব্বু আম্মুকে বিদায় দিয়ে ঢাকার উদ্দেশ্যে বন্ধুদের নিয়ে রওনা দিলাম। আসার পথে আমার মনটা একটু খারাপই ছিল, তাই কেউ আর তেমনটা আড্ডা দিল না। কয়েক ঘন্টা জার্নি করার পর ঢাকায় চলে আসলাম। মেঘ, বলো। আমাকে বাসায় দিয়ে আসবে একটু প্লিজ। একটু দাঁড়াও। এই রকি, তুই রিয়া আর রুবিকে বাসায় নামিয়ে দে। দুজনের বাড়ি তো একই রোডে। আমি নীলাকে দিয়ে আসতেছি। আচ্ছা। রকি রিয়া আর রুবিকে নিয়ে চলে গেল। আমি একটা রিক্সা ধরে নিয়ে আসলাম। ওঠো। নীলা রিক্সায় উঠলো। রিক্সায় ওঠার পরে পড়লাম একটু বিপদে। আমি যত সাইডে সরে বসতেছি, নীলাও ততই চেপে বসতেছিল আমার সাথে। মেঘ, পড়ে যাবে তো। এইদিকে তো অনেক জায়গা আছে। না ঠিক আছে, পড়বো না। এইদিকে সরে বসো, আমার সাইডে। না, এখানেই ঠিক আছি। বলতেছি না এইদিকে আসতে। কি আর করার, নীলার সাথে চেপেই বসলাম। 10 মিনিটের রাস্তা যেন আজ 2 ঘন্টা মনে হচ্ছে আমার কাছে। মামা, রিক্সা দাঁড় করান। কেন মামা? চলে আসছি তো। ও। রিক্সা থেকে নামলাম। আচ্ছা তুমি তাহলে বাসায় যাও, আমি বাসায় যাই। কি বলো এসব? রাতের খাবার খেয়ে যাবে, এর আগে কোথাও যেতে পারবে না। না, আমি বাসায় গিয়ে খাবো, আপনি যান। তাছাড়া রকি আবার একলা থাকবে তো। আচ্ছা, আব্বুর সাথে দেখা তো করে যাবে নাকি? দেখা করে আবার কি করব? কোনো কথা না, চুপচাপ আসো তো। নীলা আমার হাত ধরে টানতে লাগলো। এই প্রথম কোনো মেয়ে আমার হাত ধরে টানতেছে। আর কিছু না বলে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। এত তাড়াতাড়ি তোমাদের গ্রাম ঘোরা হয়ে গেল? আঙ্কেল, কালকে রেজাল্ট দিবে, তাই কেউ আর থাকতে চাইছিল না, তাই চলে আসলাম। আব্বু, তোমার বন্ধু মানে আঙ্কেলটা অনেক ভালো। আমার বন্ধু আগে থেকেই ভালো। আচ্ছা আঙ্কেল, আমি তাহলে আসি। কি বলো এইসব? রাতে ডিনার করে তারপর যাবে? না আঙ্কেল, বাসায় রকি একলা আছে। আমি এত কিছু জানি না। নীলামা, তুই মেঘ বাবাকে নিয়ে ওপরে যা, আমি তোমাদের খাবার রেডি করি। চলো। কোথায়? আমার রুমে। না, আমি এখানেই ঠিক আছি। আসতে বলছি না, আসো, না হলে আব্বুকে বলে দেবো কিন্তু। কি আর করার, নীলার সাথে নীলার রুমে গেলাম। নীলা ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলো, আর আমি চিন্তা করতে লাগলাম, কত বড় স্বার্থ নিয়ে থাকলে মানুষ এমন কিছু করতে পারে। জানি না সামনে আমার জন্য কি অপেক্ষা করছে। আর কয়েকদিন থেকে রিয়া ব্যবহারটাও কেমন জানি লাগছে। মনে হয় আমাকে রিয়া ভালোবেসে ফেলেছে। না, আমি এসব কি ভাবছি? রিয়া কেন আমাকে ভালোবাসতে যাবে? আই মেঘ, কি ভাবছো? কই কিছু না তো। তাহলে কতক্ষণ থেকে ডাকছি? বুঝতে পারি নাই, সরি। এতে সরি বলার কি আছে? যাও ফ্রেশ হয়ে আসো। নীলা কথাটা বলতে দেরি করলো, কিন্তু আমি নিচে আসতে দেরি করি নাই। আঙ্কেল, আমি নীলা 3 জন একসাথেই ডিনার করলাম। খাওয়া শেষ করে উঠতে যাব, ঠিক তখনই মেঘ, একটু বসো। আঙ্কেল খাওয়া শেষ করে হাত ধোয়ার জন্য উঠে গেল। তোমার ফোনটা একটু দাও তো। কি করবে? দরকার আছে, দাও। আমার ফোনটা নীলার হাতে দিলাম। একটু পরে আমাকে ফোনটা ব্যাক করলো। কি করলে? তোমার নাম্বারটা আমার কাছে ছিল না, তাই নিলাম। আমি টেবিল থেকে উঠে আঙ্কেলকে বলে রকির বাসায় চলে আসলাম। কিরে, এতক্ষণে তোর আসার সময় হলো? আরে দোস্ত, আর বলিস না, আঙ্কেল তো আসতেই দিচ্ছিল না। বুঝছি। যা এখন ফ্রেশ হয়ে আয় তো, তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে হবে। দোস্ত, আমি নীলাদের বাসায় খেয়ে আসছি তো। ও আচ্ছা, তুই রুমে যা, আমি খেয়ে আসতেছি। আচ্ছা। আমি রুমে এসে বসতেই পকেটে ফোনটা কাঁপতে শুরু করে দিল। ফোনটা পকেট থেকে বের করে হাতে নিয়ে দেখি একটা অচেনা নাম্বার থেকে কল আসছে। ফোনটা রিসিভ করে সালাম দিলাম। ওই পাশ থেকে সালামটা গ্রহণ করার ভয়েস পেলাম মেয়ের কণ্ঠে। কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি নীলা। ও, কিছু বলবে? তুমি কি বাসায় ঠিক মতো গিয়েছো? মেঘ, বলো। কাল একটু কলেজে তাড়াতাড়ি আসবে। কেন, কোনো দরকার আছে বুঝি? ঠিক আছে, আসবো। 9টার আগে এসো প্লিজ। আচ্ছা। গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে শুয়ে পড়লাম। একটু পরে রকিও রুমে আসলো। তারপর 2 বন্ধু গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আমি আর রকি। দোস্ত, কলেজে যাবি নাকি এক্ষুনি? মাত্র তো 8টা বাজে, রেজাল্ট তো 11টার পরে দিবে। দোস্ত, আমার একটু কাজ আছে, আমি গেলাম, তুই পরে আসিস। নাস্তা করে যা।
আমি নিচে গিয়ে নাস্তা করে যাবনি। আচ্ছা, সাবধানে যাস। ওকে দোস্ত। আমি নিচে এসে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় একটা রিক্সাও দেখা যাচ্ছে না। কয়েক মিনিট পরে একটা রিক্সা পেলাম। রিক্সায় উঠে সোজা কলেজ গেটে চলে আসলাম। কলেজের ভিতর প্রবেশ করলাম। ভিতরে তেমন কাউকে দেখা যাচ্ছে না। আজ তাড়াতাড়ি কেউ আসবে নাকি যে দেখতে পাবো। যাই হোক, ক্যাম্পাসে ঢুকতেই নীলার ফোন পেলাম। কই তুমি? আমি তো ক্যাম্পাসে চলে আসছি। ও, তুমি বটগাছটার নিচে আসবে একটু? বটগাছের নিচে তো চলে আসলাম, কিন্তু নীলার কেন কোনো প্রাণীর দেখা মিলল না। এটা কেমন ধরনের মজা? এমনিতে রেজাল্ট দিবে আজ, তার উপর লুকোচুরি মজা। একটু রাগ লাগতে শুরু করলো। একটু পরে আবার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করলাম। নীলা ফোন দিছে, রিসিভ করলাম। তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঠিক তার বাম পাশে তাকাও। আমি বাম পাশে তাকালাম। কিছু দেখতে পাচ্ছো? একগুচ্ছ গোলাপ আর একটা চিঠি মনে হয়। ওগুলো তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যই। আচ্ছা, তুমি কই আছো এখন? আছি তোমার আশেপাশেই। আমি চারদিকে তাকিয়ে খুঁজতে লাগলাম। আমাকে না খুঁজে ওগুলো তুলে নাও। ফোন কেটে দিল। কি আর করার, তুলে দেখি আমি চিঠিটা আর ফুলগুলো হাতে নিলাম। আমি চিঠিটা খুলে পড়তে লাগলাম। যতই পড়ছি ততই রাগ বাড়ছে। ও, আপনাদেরও শুনাই কি লেখা আছে। প্রিয় মেঘ, তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে আমার মনের কথাগুলো বলার মতো সাহস পাচ্ছি না, তাই এই পদক্ষেপ গ্রহণ করেছি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার বাকি জীবনের সাথী হয়ে হাতে হাত রেখে কাটিয়ে দিতে চাই। প্লিজ না করো না। আর আমি সত্যিই লজ্জিত আগে তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। তুমি পুরনো সব কথা ভুলে গিয়ে আমাকে গ্রহণ করে নাও প্লিজ। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি মেঘ। তুমি যখন রিয়ার সাথে হেসে হেসে কথা বলো আমার খুব খারাপ লাগে, তাই আমি তোমার সাথে রিয়াকেও সহ্য করতে পারছি না। প্লিজ তুমি রিয়ার সাথে কথা বলা বন্ধ করে দাও। এসব কথা তোমার সামনে দাঁড়িয়ে বলার সাহস পাচ্ছিলাম না, তাই চিঠিটা লিখলাম। তবে আমি উত্তরটা সবার সামনেই তোমার মুখ থেকে শুনতে চাই। আশা করি আমাকে ফিরিয়ে দিবে না। ইতি নীলা। এখন আপনারাই বলেন, আমি রাগ না করে থাকি কেমন করে? আমি জানতাম নীলা আমাকে অপমান করার জন্য এসব করছে। দেখলেন না, সবার সামনে উত্তর পেতে চায়। তার মানে তো এটার দ্বারাই যে আমি ওকে ভালোবাসি কথাটা বলি আর ও আমাকে সবার সামনে অপমান করুক। না, এটা যদি নীলা ভেবে থাকে তাহলে সে ভুল ভাবছে। আমার আর অপমান হবার কোনো ইচ্ছে নাই। চিঠিটা পড়ে চিঠিটা পকেটে রেখে দিলাম। গোলাপগুলো ওইখানে কয়েকটা ছোট বাচ্চাদের দিয়ে দিলাম। এসব আমি মাটিতে ফেলে দিলেও পারতাম, কিন্তু দিলাম না, কারণ নীলা আমাকে লুকিয়ে থেকে দেখছে। কিছুক্ষণ পরে এক এক করে কলেজে সবাই আসতে শুরু করলো। আমি বট গাছের নিচেই বসেছিলাম। কয়েক মিনিট পরে নীলা আসলো আর আমার পাশে বসলো। কি চিন্তা করছো মেঘ? কই কিছু না তো। আমার উত্তরটা কিন্তু সবার সামনে নিব। কিসের উত্তর নিবি রে নীলা? ঠিক সময় হাজির হয়েছে রিয়া। তেমন কিছু না। তুই এত তাড়াতাড়ি আসলি যে? কই তাড়াতাড়ি, 10টা বাজে তো। ও, বললি না তো কিসের উত্তর জানতে চাইছিস মেঘের কাছে? আরে তেমন কিছু না, বাদ দাও। আচ্ছা, তুমি কখন আসছো? একটু আগে আসলাম। রকি আসেনি? না, ও একটু পরে আসবে। ও, আমি রিয়ার সাথে কথা বলছি, তাই দেখে নীলা তো চোখ মুখ লাল করে ফেলছে। তাতে আমার কি? আর জনগণ সবাই বুঝতে পারছে এটা অভিনয়, আমাকে সবার সামনে অপমান করার। কি এত ভাবছো? কই কিছু না তো। কিছু না বললেই হলো, সত্যি করে বলো তো কি নিয়ে ভাবছো এত? আরে তেমন কিছু না, রেজাল্ট নিয়ে একটু চিন্তা হচ্ছে। ধুর, তোমার আবার চিন্তা করা লাগবে নাকি? তুমি ফার্স্ট হবে। কি যে বলো না তুমি। হ্যাঁ, আমি সত্যি বলছি। আর এ নীলা, তুই চুপ করে আছিস কেন? আমি আবার কি বলবো? তোরাই তো কথা বলেই যাচ্ছিস, তাই আমি চুপ করে শুনছি। তুইও কিছু বল। কথা বলার কিছু নাই, চল ওদিকটায় যাই। ওইদিকে যাই কি করবি? একটু পরে রেজাল্ট দিবে, এখানে বসে থাকলে রেজাল্ট জানতে পারবি। ও হ্যাঁ, তাই তো, চলো রেজাল্ট নিয়ে আসি। এই দাঁড়াও, রকি আসছে, ওকে নিয়েই যাই সবাই একসাথে। একটু পরে রকিও চলে আসলো। চারজন মিলে নোটিশ বোর্ডের সামনে যেতেই পিয়ন মামা বলল, রেজাল্ট নিয়ে নাকি স্যার আমাদের ক্লাসরুমে গিয়েছে। আমরা দেরি না করে ক্লাসরুমে চলে আসলাম। স্যারের অনুমতি নিয়ে ক্লাসরুমে ঢুকে পড়লাম। স্যার আমাদের বসতে বলে রেজাল্ট শিট বের করলো। আমি শুধু এই ডিপার্টমেন্টের সেরা 5 জনের রেজাল্ট ঘোষণা করব। 5ম নম্বর স্থানে রয়েছে হাবিব, 4র্থ নম্বরে রয়েছে রিয়া, 3য় নম্বরে রয়েছে নীলা, 2য় নম্বরে রয়েছে রকি। সবাই হাসি খুশি, কিন্তু আমার খুব খারাপ লাগতে শুরু হলো এই ভেবে যে আমি সেরা 5 জনের মধ্যে থাকতে পারলাম না। আর আমাদের কলেজের
এই প্রথম সর্বোচ্চ নাম্বার নিয়ে যে প্রথম স্থান দখল করেছে সে হলো মেঘ। আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না আমি প্রথম হয়েছি। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি দাঁড়িয়ে স্যারকে ধন্যবাদ জানালাম। এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, তুমি তোমার মেধা জোরে প্রথম হয়েছ এবং স্কলারশিপটা পেয়ে গেলে। আমি তো স্যারের কথা শুনে অনেক খুশি। সবাই আমাকে শুভেচ্ছা জানাতে লাগলো। স্যার রুম থেকে চলে গেল। নীলা সবার সামনে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বসতে বলে। সবাই বসে পড়ল। নীলা আমাকে সামনে ডাকলো। আমি সামনে গেলাম। রকি, রিয়া আর বাকি সব ক্লাসমেটরাও অবাক হলো। সবার সামনে আমি আমার মনের কথা মেঘকে বলতে পারবো না বলে একটা চিরকুট দিয়েছিলাম মেঘকে। এখন সবার সামনে মেঘকে তার উত্তরটা বলার জন্য অনুরোধ করছি। তুই যেহেতু সবার সামনে বলিসনি তোর মনের কথা, তাহলে মেঘ কি করে বলবে? তুই সবার সামনে বল, মেঘও উত্তর সবার সামনে দিবে। সবাই রকির কথা শুনে চিল্লিয়ে হ্যাঁ বলতে লাগলো। আচ্ছা বলছি, সবাই চুপ করো। সবাই চুপ করে বসে পড়ল। মেঘ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জীবন সাথী হতে চাই। আমি খুবই দুঃখিত। কেন? আমি আর কোনো কথা না বলে চুপচাপ চলে আসতেছিলাম। মেঘ যেও না প্লিজ, প্লিজ মেঘ যেও না, দাঁড়াও। কে শোনে কার কথা? আমারও ইচ্ছে নাই অপমান হবার। আমি চলে আসলাম। ক্যাম্পাসে সেই বট গাছের নিচে এসে বসে পড়লাম। একটু পরে রকি আসলো। কিরে, তুই চলে আসলি কেন? তো কি করতাম? ওখানে দাঁড়িয়ে নীলার অভিনয় দেখতাম। না রে দোষ, এটা অভিনয় নয়। তো কি এটা সত্যি? রে দোষ, নীলা মনে হয় সত্যি তোকে ভালোবেসে ফেলেছে। এসব ফালতু কথা বাদ দে। ফালতু না, ওঠ। কই যাব? নীলার কাছে। আমি যেতে পারবো না, সরি দোস্ত। না, তোকে যেতে হবে। না রে দোস্ত, প্লিজ জোর করিস না। নীলা বসে কাঁদছে। তো আমি কি করবো? কি করবি জানি না, তবে তোকে যেতেই হবে। দোস্ত, তুই তো জানিস নীলা কত ধনী পরিবারের মেয়ে, আর আমার পরিবার তো দেখে আসলি। এসব কথা বাদ দে, তোকে যেতে বলেছি মানে তোকে যেতেই হবে। কই যাবে মেঘ? তুই কখন আসলি? মাত্র আসলাম। মেঘকে কই যেতে বলছিস? নীলার কাছে। নীলা বাসায় চলে গিয়েছে। ও মেঘ, তুমি কি নীলাকে ভালোবাসো? কি হলো, চুপ করে আছো কেন? বলো তুমি কি নীলাকে ভালোবাসো? আচ্ছা, তোমরা কি এসব বাদে অন্য কথা বলবে নাকি আমি চলে যাব? আচ্ছা তোরা বস, আমি একটু আসতেছি। বাসায় যাবি? না, বাসায় যাওয়ার সময় তোকে নিয়ে যাব। তোরা একটু বস, আমি আসতেছি। রকি বাইক নিয়ে কোথায় যেন চলে গেল। মেঘ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। অনেকদিন ধরেই ভাবছি বলবো কিন্তু বলতে পারি নাই। কি কথা বলবে বলো? আমি তোমাকে ভালোবাসি। মানে? মেঘ, আমার তোমাকে সে আগে থেকেই ভালো লাগতো। এটা হয় না রিয়া। কেন হয় না মেঘ? দেখো, তোমাদের সাথে আমার যায় না। তোমরা কোথায় আর আমি কোথায়? এটা কোনো সমস্যা না, আমি আপুকে বলবো। আমার আপু অনেক ভালো, সে সব মেনে নেবে। না রিয়া, এসব পাগলামি বাদ দাও আর পড়াশোনায় মন দাও। পাগলামি করো না মেঘ, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। রিয়া প্লিজ এসব বাদ দাও। আর আমরা তো ভালো বন্ধু, তাই না? তাহলে এসবের মানে কি? হ্যাঁ, আমি এত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি। রিয়া পাগলামি করো না। রিয়া আমার হাত ধরলো। আমি অনেক কষ্ট করে হাতটা ছাড়িয়ে নিলাম। এসব কি করছো? আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করব আমি, এটাই আমার শেষ কথা। এটা সম্ভব না রিয়া। কেন সম্ভব না? বললামই তো। ওইটা কোনো সমস্যা না। তুমি কি নীলাকে ভালোবাসো? এখানে এসব কথা কোথা থেকে আসছে? তুমি যদি সত্যি নীলাকে না ভালোবাসো তাহলে আমাকে গ্রহণ করতে পারছো না কেন? আচ্ছা, এখন বাসায় যাই, আমার কাজ আছে। রকি তোমাকে বাসায় নিয়ে যাবে, তুমি এখানে চুপটি করে বসো। না, আমার কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি আর কোনো কথা না বাড়িয়ে উঠে চলে আসতে লাগলাম। পিছনে ফিরে আর তাকাইনি, সোজা বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে শুয়ে ভাবতেছি কি হলো আজ আমার সাথে। নীলা রিয়া দুজনেই আমাকে না আর ভাবতে পারছি না। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে নীলার নাম্বার ভেসে উঠলো। ফোনটা সাইলেন্ট করে বালিশের নিচে রেখে দিলাম। তারপরে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারি নাই। ঘুম ভাঙলো রকির ডাকে। কিরে, কলেজ থেকে আগেই চলে আসলি কেন? তোকে না বললাম বসে থাকতে? রিয়ার সাথে বসে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই চলে আসলাম। কেন, কি হয়েছে? জানতে চাস? বল। আমি রকিকে সব বললাম। আমি ভাবতেই পারছি না রিয়া এমনটা করবে। এখন বল দোস্ত, রিয়া আমার খুব ভালো বন্ধু, নীলাও আমার বন্ধু, কি করার উচিত আমার?
তুই যদি তখন নীলাকে বলতিস তুই ওকে ভালোবাসিস, তাহলে রিয়া হয়তো তোকে ভালোবাসে সেটা আর বলতো না। এখন কি করা উচিত? দাঁড়া, ভাবতে দে। দোস্ত ভাব, ভেবে ভালো একটা উপায় বের কর। তুই এত ভয় পাচ্ছিস কেন? আর তুই তো কলেজের প্রথম বয়, আরো কত মেয়ে আসবে। ভয় পাচ্ছি কি আর সাথে? তুই তো জানিসই নীলা আমার সাথে কি করছিল। আমি আর কোনো বড় লোকের মেয়ের হাতের পুতুল হতে চাই না দোস্ত। আরে পুতুল হতে হবে না, কিন্তু আমার কাছে বারবার মনে হচ্ছে নীলা তোকে সত্যি অনেক ভালোবাসে। আবার শুরু করলি? আচ্ছা, তোর ফোনটা একটু দে তো। কি করবি? আমার ফোনে টাকা শেষ, রুবিকে একটু কল করতে হবে। আচ্ছা। আমি বালিশের নিচ থেকে ফোনটা বের করে চোখের সামনে নিয়ে আসতেই তো অবাক হয়ে পড়লাম। 100টা মিস কল, 100টা মেসেজ, সবগুলো নীলার নাম্বার থেকে আসছে। আর রিয়াও 6বার কল করছে। দোস্ত, একটু পরে ফোন দিলে হয় না? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা। রকি ওয়াশরুমে গেল আর আমি মেসেজগুলো পড়তে শুরু করলাম। মেসেজগুলো ছিল এইরকম: মেঘ প্লিজ একবার ফোনটা রিসিভ করো। মেঘ, আমি আর পারছি না। মেঘ, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। মেঘ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আগে সত্যিই অনেক অহংকারী ছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি শুধু তোমার জন্য নিজেকে পরিবর্তন করছি। প্লিজ মেঘ, আমাকে ক্ষমা করে দাও। প্লিজ মেঘ, একটাবার ফোন ধরো। মেঘ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মেঘ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? প্লিজ মেঘ, ফোনটা ধরো। সব মেসেজগুলো এইরকম ছিল। রকি আসলো। দে ফোন দে। আমি রকিকে ফোন দিয়ে দিলাম আর ভাবতে লাগলাম, সত্যি কি নীলা নিজেকে পরিবর্তন করছে? না, এটা হতে পারে না। কি ভাবছি আমি? নীলা কেন আমাকে ভালোবাসবে? আচ্ছা, নীলা কি জন্য আমার মতো গরিবের ছেলের সাথে প্রেম করবে? কেনই বা ভালোবাসবে? অবশ্যই কিছু স্বার্থ আছে, তা না হলে আমাকে কেন ভালোবাসতে যাবে? বুঝতেছি না কি করব। কিরে, কি চিন্তা করছিস? কই কিছু না তো। মিথ্যা বলা তো খুব ভালো শিখে গেছিস। কি যে বলিস না। আচ্ছা, এই নে তোর ফোন, আমি একটু বাইরে থেকে আসতেছি। কই যাবি? বইয়ের সাথে দেখা করতে। আচ্ছা যা। রকি চলে গেল। আমি হাতে ফোন দিয়ে ভাবতেছি আমার কি করা উচিত এখন। হাতের মাঝে ফোনটা বেজে উঠল। মনে করছিলাম নীলা ফোন করছে, কিন্তু স্ক্রিনে তাকিয়ে দেখলাম রিয়া কল করছে। হ্যাঁ বলো। কি করছো? বসে আছি, তুমি? আমিও। কিছু ভাবলে? কি ভাববো? ওই যে ওইটা। আরে বলবে তো কোনটা? আমাকে ভালোবাসো কিনা। এটা ভাবার কি দরকার? তাহলে আমাকে ভালোবাসো? দেখো, তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না বলবে প্লিজ? তুমি কি নীলাকে ভালোবাসো? দেখো রিয়া, তোমরা দুজনেই অনেক বড়লোক ঘরের মেয়ে। তোমাদের সাথে আমার কিছুতেই কোনোভাবেই যায় না। আমার পক্ষে ভালোবাসা সম্ভব না, সরি। দেখো মেঘ, ভালোবাসা ধনী গরিব মানে না। ভালোবাসার জন্য লাগে সুন্দর একটা মন, আর সেই সুন্দর মনটা তোমার মাঝে দেখেছি, তাই ভালো না বেসে থাকতে পারি নাই। আমাকে ভালোবাসতে তোমাকে জোর করছি না, কারণ আমি জানি ভালোবাসা কোনোদিন জোর করে পাওয়া যায় না মেঘ। রিয়া হয়তো রাগে কিংবা অভিমানে ফোনটা কেটে দিল। বুঝতেছি না কি করব আমি। একদিকে নীলা, অন্যদিকে রিয়া, কোন দিকে যাব আমি? পরের দিন সকালে আমি আর রকি কলেজে চলে আসলাম। কলেজে এসেই কেন জানি না আমার চোখ জোড়া কাকে যেন খুঁজতে লাগলো। হঠাৎ চোখ জোড়া থেমে গেল বটগাছের নিচে বসে থাকা নীলাকে দেখে। চেহারা কেমন করে ফেলছে একদিনেই, চোখগুলো কেমন ফুলে আছে। তাহলে কি সত্যিই নীলা নিজেকে পরিবর্তন করছে? আচ্ছা, পরিবর্তন করলেই আমি কি করে নীলাকে ভালোবাসবো? নীলা তো অনেক ধনী, আর তার চেয়ে বড় কথা নীলার বাবা আমাকে অনেক স্নেহ করে, বিশ্বাস করে, নিজের ছেলের মতো দেখে। আঙ্কেল যদি এসব জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। না, আমি আর ভাবতে পারছি না। এই মেঘ, ক্লাসে যাবে না? ও হ্যাঁ, যাবো তো। তাহলে এখানে দাঁড়িয়ে কি ভাবছো? কই কিছু না তো। রিয়া আমার হাত ধরে টানতে টানতে ক্লাসের দিকে নিয়ে যাচ্ছিল। নীলা হয়তো ভাবছিল আমি তার কাছে যাব, তাই নীলাও আমার দিকে মায়াবী চাহনিতে তাকিয়েছিল। যখন রিয়া আমার হাতটা ধরে টানতে লাগলো, নীলা নিমিষেই মাথাটা নিচু করে ফেললো। হয়তো এখনো বসে কান্না করছে। ক্লাসে এসে বসে পড়লাম পিছনের একটা সিটে। একটু পরে নীলাও আসলো ক্লাসরুমে। নীলাকে দেখে বোঝা যাচ্ছে কান্না করে আসলো মাত্র। চোখগুলো কেমন লাল হয়ে ফুলে আছে, আর এখনো চোখের ভিতর জল টলমল করছে। না, এভাবে চলতে দেওয়া যাবে না। নীলার সাথে আমাকে কথা বলতে হবে। এভাবে চলতে থাকলে হয়তো খারাপ কিছু ঘটে যাবে। এইভাবে চলতে দেওয়া যাবে না। নীলাকে বোঝাতে হবে ভালো করে। নীলার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। স্যার চলে আসলো ক্লাসে। ক্লাস শুরু হয়ে গেল। পরে মন বসাতে পারছি না, শুধু আজে বাজে চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। কি করবো কিছুই তো বুঝতে পারছি না। না, যে করে হোক নীলাকে বোঝাতে হবে এসব পাগলামি যেন বাদ দেয়। এসব ভাবতে ভাবতে কখন যে ক্লাস শেষ করে স্যার চলে গিয়েছে বুঝতেই পারি নাই।
কিরে এভাবে বসে থাকবি না বাইরে বের হবি? ক্লাস শেষ। তুই কই পড়ে আছিস? স্যার আরও কয়েক মিনিট আগেই চলে গিয়েছে আর তুই ক্লাসে কথা বলছিস। ও হ্যাঁ চল। আমি রকির সাথে ক্যাম্পাসে এসে বসলাম। কেন জানি না নীলা রিয়া আমাদের সাথে বসলো না, দুজন দুই দিক থেকে আমাদের থেকে একটু দূরে গিয়ে বসলো। এখন ভাবছি নীলার কাছে এখন যাব নাকি পরে। এখন গেলে হয়তো অনেকেই অনেক কিছু ভাবতে পারে, না পরেই না হয়ে নীলার সাথে একলা কথা বলবো। আচ্ছা রকি, বাসায় যাবি এখন? না দোস্ত, দেরি হবে। তাহলে তুই থাক, আমি গেলাম, আমার ভালো লাগছে না। তুই ঠিক আছিস তো? আরে হ্যাঁ ঠিক আছি, তেমন কোনো ব্যাপার না। আচ্ছা বাইক নিয়ে যা, আমার যেতে একটু লেট হবে। আচ্ছা দে চাবিটা। আমি রকির কাছ থেকে বাইকের চাবিটা নিয়ে বাইক নিয়ে ক্যাম্পাসের বাইরে একটা পার্কে এসে নীলাকে কল করলাম। কয়েকবার রিং হয়ে কেটে গেল। কি হলো, ফোন ধরতেছে না কেন? একটু পরে আমার ফোনই বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো নীলার নাম্বার। আমি ফোনটা রিসিভ করলাম। বলো। তোমার কি এখন একটু সময় হবে? আমার তো আছেই, অন্য কারো হয়তো নেই। এসব কথা এখন একটু বাদ দাও। আচ্ছা সিটি পার্কে একটু আসতে পারবে এখন? আচ্ছা আসতেছি। নীলার হাসি মুখে ফোন কাটলো, হয়তো অন্য কিছু ভাবছে। নীলার জন্য সিটি পার্কে বসে অপেক্ষা করছি, জানি না আমি বোঝাতে পারবো কিনা। আল্লাহ আমাকে বুক ভরা সাহসের ধৈর্য দাও, যাতে নীলার সামনে দাঁড়িয়ে নীলাকে বোঝাতে পারি। এসব ভাবতেছিলাম, ঠিক তখনই আমার হাতে থাকা ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো রিয়ার নাম্বার। কি করব, ধরবো না কেটে দিব? ভাবতে ভাবতে রিংটা বাজা বন্ধ হয়ে গেল। একটু পরে আবার বেজে উঠলো ফোনটা। এবার রিসিভ করলাম। মেঘ, কোথায় আছো? আমি তো বাসায় চলে যাচ্ছি। আর তোমার কি হয়েছে, এত হাবাচ্ছ কেন? রকি অ্যাক্সিডেন্ট করেছে। কি বলো এসব? কোথায় আছো এখন? কলেজ গেটের সামনে হয়েছে। আমি রকিকে নিয়ে সিটি হাসপাতালে আছি, তুমি প্লিজ তাড়াতাড়ি চলে আসো। আমি আর কিছু না ভেবে বাইকটা নিয়ে সিটি হাসপাতালে চলে আসলাম। বাইকটা রেখে দৌড়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই রিয়াকে দেখতে পেলাম। রিয়া। মেঘ, তুমি আসছো? রকি কই? এত উত্তেজিত হয়েও না, রকি ইমার্জেন্সিতে নিয়েছি। এখানে একটু শান্ত হয়ে বসো। কি করে শান্ত হব বলতে পারো? রকির আব্বু আম্মু তারা তো কেউ দেশে নাই। ও হ্যাঁ, তাহলে তাদেরকে ফোন করে রকি অ্যাক্সিডেন্টের কথা বলো। কি পাগলের মতো কথা বলছো? এখন বলে তারা অনেক চিন্তা করবে। পরে যদি খারাপ কিছু হয়ে যায়? এসব কথা মুখে নিয়ে আসবে না। আমি থাকতে রকির কিছুই হতে দিব না। আচ্ছা কি করে হলো? ও কলেজ থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল, ঠিক তখনই একটা ট্রাক এসে ধাক্কা দেয় আর রকি রাস্তার অন্য পাশে গিয়ে পড়ে যায়। মাথায় অনেক চোট লাগছে, অনেক ব্লিডিং হচ্ছিল, তাই আমি কয়েকজনের সাহায্য নিয়ে একটি সিএনজিতে করে হাসপাতালে নিয়ে আসলাম। তুমি আমাকে আগে কল দিলে না কেন? অনেকবার ফোন দেওয়ার চেষ্টা করছি কিন্তু যায়নি। ও আসলে আমার ফোনটার একটু সমস্যা হয়েছে, আর আমার রকিকে একা রেখে আসা উচিত হয়নি। একটু পরে ডাক্তার বের হলো। ডাক্তার, আমার বন্ধুর কি অবস্থা এখন? প্রচুর পরিমাণ রক্ত ঝরছে আর মাথার ক্ষতটাও অনেক গভীর। যত তাড়াতাড়ি পারেন ও পজিটিভ রক্ত 5 ব্যাগ রেডি করেন। রক্ত না দিতে পারলে অনেক খারাপ কিছু হতে পারে। ও পজিটিভ? হ্যাঁ। তাহলে আমার থেকে নেন, তবু আমার বন্ধুর কিছু হতে দিয়েন না প্লিজ। সর্বোচ্চ হলো আপনার কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিতে পারবো, এর বেশি না। এর বেশি নিলে আপনার সমস্যা হতে পারে। না ডাক্তার, আমার কিছুই হবে না, প্লিজ প্লিজ আমার থেকে রক্ত নেন। দেখেন, আমরা একটা প্রাণকে বাঁচাতে গিয়ে আরেকটা প্রাণকে হুমকির মুখে ফেলতে পারবো না, সরি। আমি আর দেরি না করে ডাক্তারের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। প্লিজ ডাক্তার, আমার গায়ের সব রক্ত লাগলেও নেন, তাতে আমার কোনো সমস্যা নাই, তবুও আমার বন্ধুকে বাঁচান। অনেক রিকোয়েস্ট করার পর ডাক্তার রাজি হলো রক্ত দিতে। মেঘ, তুমি এটা করতে পারো না। রিয়া প্লিজ, এখন তুমি আর কিছু বলো না। না মেঘ, এমনটা পাগলামি করো না। আমি রক্তের ব্যবস্থা করছি, প্লিজ। তবু এত কঠিন সিদ্ধান্তটা নিও না। রক্ত জোগাড় করলে তখন না হয় আমার শরীরে নিয়ে নিব, তবু প্লিজ এখন কোনো কথা বলো না। অনেক কষ্টে রিকোয়েস্ট করার পর ডাক্তার রাজি হয়েছে। না মেঘ, আমি এটা হতে দিতে পারবো না। রিয়া প্লিজ চুপ করো, ডাক্তার শুনে ফেললে আর হয়তো রক্তই নিবে না। দেখো মেঘ, 5 ব্যাগ রক্ত একসাথে একটা মানুষ কাউকে দিতে পারে না, তোমার সমস্যা হবে। ব্যাস রিয়া, অনেক বলে ফেলছো। আমি আমার রক্ত আমার বন্ধুকে দিচ্ছি, আর শুধু 5 ব্যাগটা, আমার জীবনটা দিতে হলেও দিব, তবুও রকির কিছু হতে দিব না। কেননা এই শহরে আমি যখন একা হয়ে পড়ছিলাম, ঠিক তখনই এই রকি আমার পাশে দাঁড়িয়েছিল। আজ রকির জন্য আমি এই শহরে থাকতে পারছি, তোমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছি। বুঝতে পারছো তো এবার? রিয়া কিছু না বলে দাঁড়ায় থাকা থেকে বসে কাঁদতে লাগলো। একটু পরে একটা নার্স এসে আমাকে একটা কেবিনে নিয়ে শুয়ে পড়তে বলল। আমি শুয়ে পড়লাম। এইদিকে আমার পকেটে থাকা ফোনটা সেই থেকে কাঁপতেছিল, একটু পরপর কাঁপতেছিল।
এখন হঠাৎ করে কাঁপা বন্ধ হয়ে পড়ল। হয়তো মোবাইল বন্ধ হয়ে গেল, হয়তো নীলাই কল করছিল এতক্ষণ। আপনি কি কিছু ভাবছেন? না, আপনি আপনার কাজ শুরু করে দেন। আর একটু ভেবে দেখলেন না? আমার কাছে আমার বন্ধুই বড়। বুঝতে পারছি। একটু পরে রক্ত নেওয়ার কার্যক্রম শুরু হয়ে গেল। 2 ব্যাগ রক্ত দেওয়ার পরে আমার কেমন জানি লাগতে শুরু করলো। চোখগুলো ঝাপসা হয়ে আসতেছে, মাথা ঘুরাইতেছিল, শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছিল। 4 ব্যাগ রক্ত দেওয়ার পরে 5 নাম্বার ব্যাগে রক্ত দেওয়ার সময়ে আমি আর নিজেকে সামনে রাখতে পারছি না। শরীরের প্রতিটা অংশ জ্বালা করা শুরু করে দিল। অনেক কষ্ট করে, অনেক যন্ত্রণা সহ্য করে 4 ব্যাগ রক্ত দিলাম। আপনি এখন শুয়ে থাকুন, ওঠার চেষ্টা করবেন না। আপনার শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে, আপনি চাইলে দাঁড়াতে পারবেন না, তাই শুয়ে থাকেন। নার্স চলে গেল, সাথে সাথে রিয়া আসলো আমার কেবিনে। মেঘ, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। ডাক্তার কি রকিকে রক্ত দিচ্ছে? হ্যাঁ, রক্ত নিয়ে ডাক্তার রকির কেবিনে গেল। আমি আমার হাতটা নড়াতেও পারতেছি না, এতটাই নিস্তেজ হয়ে পড়ছি আমি। না, আমার এই অবস্থা রিয়াকে বুঝতে দেওয়া যাবে না। হঠাৎ রিয়ার ফোনটা বেজে উঠল। রিয়া ফোনটা নিয়ে বের হয়ে গেল। আমার খুব পানির পিপাসা পাচ্ছিল, তাই নিজেই শুয়ে থাকা থেকে অনেক কষ্ট করে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলাম। দাঁড়িয়ে সামনে কয়েক পা বাড়াতেই আমার মাথাটা চক্র মারলো, কেমন জানি পৃথিবীটা ঘুরতে লাগলো। তারপরে আমি আর সামনেও যেতে পারছি না, পিছনেও আসতে পারছি না। এইভাবেই কয়েক মিনিট দাঁড়িয়েছিলাম, ঠিক বলতে পারবো না। আবার সামনে এক পা বাড়িয়ে পানির বোতলটা হাতে নিতে যাব, ঠিক তখনই নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, মাটিতে লুটিয়ে পড়লাম। পড়লো আমার নিস্তেজ হওয়া দেহটা, আমার হাতের সাথে বোতলটাও। টাচ লাগাতে বোতলটাও ফ্লোরে পড়ে গেল। তারপরে আর কিছু বলতে পারবো না, আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফিরে পেলাম, চোখ খুলে তাকাতেই অবাক হয়ে পড়লাম। অবাক হওয়ারই কথা, কারণ আমার সামনে দাঁড়িয়েছিল, আমার সাইটে নীলা বসে কাঁদতেছিল। নীলাকে দেখে অনেকটাই অবাক হয়ে পড়লাম। নীলা, তুমি এখানে? চুপ, একদম চুপ। আমি নীলাকে এখনকার কথা বলছি, তাই আসছে। ও, আর নীলা যদি তোমায় রক্ত না দিত তাহলে কি হয়ে যেত আজ? থাক, এসব কথা বাদ দে রিয়া। আর তোমাকে যে এতবার ফোন দিলাম, ফোনটা রিসিভ করতে পারলে না? আসলে রকির অ্যাক্সিডেন্টের কথা শুনে সবকিছু কেমন জানি লাগছিল। কোনো কিছুই মাথায় আসতেছিল না, শুধু মনে আসছে রকিকে আমাকে যে করেই হোক বাঁচাতে হবে। সেটা বোঝাই যাচ্ছে। বন্ধুর জন্য জীবনটা বাজি রাখছিলে তো। রিয়া যদি না বলতো তাহলে আজ কি হতো? কপালে যা ছিল তাই হতো। আচ্ছা, এখন রকি কেমন আছে? রকি ভালো আছে, আর এখন ঘুমাচ্ছে। ও রিয়া, তুই তো সেই সকাল থেকে এখানে আছিস, সন্ধ্যা হয়ে গেছে, তুই বাসায় যা। না, তুই একলা কি করে থাকবি? আমিও থাকি না। আরে, আমি একলা না, আব্বু আসবে। ও। রিয়া নীলা দুজনেই বের হয়ে গেল। একটু পরে নীলা একলা আমার রুমে ঢুকলো। এখন কেমন লাগছে? একটু ভালো। আচ্ছা, রিয়া কি চলে গিয়েছে? অনেক কষ্টে অনেক সত্যি মিথ্যা কথা বলে বাসায় পাঠালাম। আচ্ছা, তুমি এখন পাগলামি কেন করলে? এটা পাগলামো না। পাগলামো না তো কি? তুমি জানতে না 2 ব্যাগের বেশি রক্ত দেওয়া ভালো না? আগে জানতাম না, তবে দেওয়ার আগে ডাক্তার বলেছিল। তারপরও কেন এত বড় ঝুঁকি নিলে? এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমার কথা শুনে নীলার চেহারা নিমেষেই মলিন হয়ে পড়ল। রকি কি এখন ঘুমাচ্ছে? সকালের আগে ঘুম ভাঙবে না। কেন? ঘুমের ইনজেকশন দিছে তাই। ও, কি যেন বলতে চেয়েছিলে আমায় এখন? কি সেটা বলবে? যেটা বলতে চেয়েছিলাম তা হলো, দেখো নীলা, আমার পক্ষে তোমার সাথে সম্পর্ক করা সম্ভব না। কেন মেঘ, তুমি এমনটা করছো? কি দোষ আমার, বলবে প্লিজ? আমি আগে যা করেছি তার জন্য আর কতবার মাফ চাইবো বলো? কি করতে হবে আমায় বলো? কি করলে তোমাকে পাবো? কি করলে তুমি আমাকে গ্রহণ করবে বলো মেঘ? দেখো নীলা, কান্না করো না প্লিজ, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ বলো, আজ সব কথাই শুনবো তোমার। তুমি তো জানোই আঙ্কেল আমাকে কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে। আমি কি করে তার মনে আঘাত দিব? কি করে আঙ্কেলের বিশ্বাস ভাঙবো? আমাকে ভালোবাসলে আব্বু কেন কষ্ট পাবে? তোমরা কত ধনী আর আমরা কত গরিব, তা তো নিজের চোখেই দেখে আসছেন। নতুন করে কি আর বলবো? আঙ্কেল আর একমাত্র মেয়েকে আমার মতো গরিবের হাতে কখনোই তুলে দিবে না। আমি আব্বুর সাথে কথা বলবো। না প্লিজ, এমনটা করো না। আমরা বন্ধু আছি, এইভাবে সারা জীবন বন্ধু হয়ে থাকি। তুমি এখন আঙ্কেলকে বললে আঙ্কেল আমাকে ভুল বুঝতে শুরু করবে। আমি চাই না আমার সাথে আবার এমনটা হোক। এটাই কি তোমার শেষ কথা? তুমি আমাকে গ্রহণ করবে না? না সরি, আমার পক্ষে সম্ভব না। শেষবারের মতো বলতেছি, আমি কি করতে পারি তার সম্পর্কে খুব ভালোভাবে ধারণা আছে তোমার। সরি। ওকে,
নীলা চলে গেল। দেখছেন, আমি আগে থেকে জানতাম এটা নীলার অভিনয়। যদি সত্যি ভালোবাসতো তাহলে ভয় দেখাতো না, এভাবে চলে যেত না। আমি বেড থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে করতে এক পর্যায়ে দাঁড়াতে পারলাম। একটু পরে ধীরে ধীরে হাঁটতেও শুরু করলাম। নীলা বাইরে বসে কাঁদতেছে। এখানে বসে কাঁদছো কেন? আরে তুমি বাইরে আসলে কেন? ডাক্তার তোমাকে আজ উঠতে বারণ করেছে। বাইরে আসলে কেন? আরে না, আমি ঠিক আছি। তুমি এখানে বসে কাঁদছো কেন? কাঁদতে ইচ্ছে হয়েছে তাই কাঁদছি। আমাকে একটু ধরে রকির রুমে নিয়ে যাবে? আমার দিকে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আমার কাছে এসে আমাকে ধরে রকির রুমে নিয়ে গেল। আচ্ছা তুমি থাকো এখানে, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসতেছি। রাত তো অনেক হলো। না না, খাবার নিয়ে আসতে হবে না, তুমি বাসায় যাও। কি বললা? আমি বাসায় যাব তাই না? তোমাদের দুজনকে এভাবে ফেলে রেখে আমি চলে যাব? হ্যাঁ, চুপটি করে এখানে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। আমি আর নীলাকে বাসায় যাওয়ার জন্য জোর করলাম না, কেননা আমি নিজেই ঠিক নাই কি করে আরেকজনের খেয়াল রাখবো। তাই নীলাকে আর জোর করলাম না। নীলা বাইরে চলে গেল খাবার নিতে। আমি রকির পাশে বসে আছি। তখন মনে পড়লো আমার ফোনের কথা। পকেট থেকে ফোনটা বের করলাম। আহারে বেচারি, ফোন রে চার্জ না থাকায় বন্ধ হয়ে পড়েছে। কি করব? ফোনে চার্জ দিব কি করে? থাক, কালকে বাসায় গিয়ে না হয় ফোনে চার্জ দিব, এখন তো কোনো দরকার নাই ফোনের। কয়েক মিনিট পরে নীলা খাবার নিয়ে চলে আসলো। আসো, হাত মুখটা ধুয়ে নিয়ে আসি। আমি একলাই যেতে পারবো? যেতে পারবো, যে ধপাস করে পড়ে থাকবে তখন আবার। না, আমি পড়বো না। বেশি কথা বলবে না। নীলা আমার কাছে এসে আমাকে আগের মতো ধরে ওয়াশরুমে নিয়ে গেল। আমি নিজেই হাত মুখে পানি দিলাম। এটাও অবশ্য নীলাই করে দিতে চেয়েছিল। ফ্রেশ হয়ে নীলার সাহায্য নিয়ে রুমে এসে ডিনারটা সেরে নিলাম নীলার সাথে। না, নীলার ব্যবহারে কেমন জানি দুর্বল হয়ে যাচ্ছি, কেমন জানি মায়া জমতে শুরু করছে। না, এভাবে চলতে থাকলে তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না, এভাবে চলতে দেওয়া যাবে না। পরের দিন খুব সকালে ঘুম ভাঙলো আমার। নীলা আমার পাশে একটা চেয়ারে বসে ঘুমাচ্ছিল। খুব মায়াবী লাগতেছিল নীলাকে। জানালা দিয়ে হালকা বাতাস আসতেছিল, বাতাসে চুলগুলো এলোমেলো ভাবে উঠতেছিল। সব মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে। মনে চাইতেছে চুলগুলো ঠিক করে দেই নিজ হাতে। আমি এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়েছিলাম। কিরে, তা এমন করে কি দেখতেছিস? কই কিছু না তো। দোস্ত, তোর জ্ঞান ফিরছে কখন? অনেক আগেই ফিরেছে, তা বলে দিচ্ছিস না কেন? কি বলবো? এই যে নীলাকে তুই ভালোবাসিস। ভালোবাসি তোকে কে বললো? তোর চোখ। আচ্ছা, এসব কথা বাদ দে, আর এখন বল তো, তোর এখন কেমন লাগছে? দোস্ত ভালো। আমাকে এখানে নিয়ে আসছিল কে? রিয়া নিয়ে আসছিল দোস্ত। রুবি আসছিল? না, রুবিকে তোর অবস্থার কথা তো বলা হয়নি। আমার ফোনটা কই? মনে হয় রিয়ার কাছে আছে। ও। আমাদের কথায় নীলার ঘুম ভেঙে গেল। আরে রকি, তোর জ্ঞান ফিরলো কখন? অনেক আগে। এখন কেমন লাগছে? একটু ভালো। এভাবে একটু একটু কথা বলতে বলতেই বেলা উঠে গেল। এরই মাঝে ডাক্তার এসে রকিকে একবার দেখেও গেল। দোস্ত, তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন? কই, আমি তো ঠিকই আছি। না, আমার চোখকে তুই হাজার চেষ্টা করলেও ফাঁকি দিতে পারবি না। আসলে আমি বলছি। আরে রিয়া, তুই কখন আসলি? মাত্র আসলাম। তা বলতো কি হয়েছে? তুই যখন অ্যাক্সিডেন্ট করেছিলি তখন তুই জ্ঞান হারিয়ে ফেলিস। তোকে আমি কয়েকজনের সাহায্য নিয়ে হাসপাতালে নিয়ে আসি। তোর অনেক রক্তক্ষরণ হয়েছিল, বলতে গেলে রক্ত শূন্য হয়ে পড়েছিলি। তো জরুরি ভিত্তিতে কয়েক ব্যাগ রক্ত লাগতো। তোর আর মেঘের রক্তের গ্রুপ একই হয়। মেঘ শরীরের সব রক্ত দিয়েছিল। তারপরে মেঘ নিজেই জ্ঞান হারিয়ে ফেলে। তারপরে নীলা আবার মেঘকে রক্ত দেয়। এই হলো কাহিনী। রকি কাঁদতে শুরু করে দিল। এই পাগল, কাঁদছিস কেন? তুই তোর জীবন বাজি রেখে আমাকে রক্ত দিলি। এমন তো নিজের মানুষরাও করতো না রে। আমি কি? তারপর হ্যাঁ, আমি তোর বন্ধু, আর বন্ধুর ধর্মই হলো আরেক বন্ধুর সব সময় পাশে থাকা। আচ্ছা রিয়া, আমার ফোন তোর কাছে আছে না? এই নে, রুবি সকালে ফোন করেছিল। আমি তোর অবস্থার কথা বলে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। নীলা বাইরে থেকে খাবার নিয়ে চলে আসলো। তুই কখন আসলি? একটু আগে। ও। সবাই মিলে নাস্তা করলাম ওইখানেই। একটু পরে রুবিও চলে আসলো। দোস্ত, তোরা তো অনেক করলি, এখন একটু তোরা বাসায় গিয়ে রেস্ট নে। এখন বউকে পেয়ে আমাদের পর করা হচ্ছে, তাই না? রিয়া আর নীলা, তোমরা দুজন বাসায় চলে যাও, আমি রকির কাছে আছি। না ভাইয়া, আপনাকেও অনেক ক্লান্ত দেখাচ্ছে, আপনি রেস্ট নেন।
আমি রকির সাথে আছি। দোস্ত, রুবি ঠিক বলেছে, তোরা সবাই যা। কিন্তু কোনো কিন্তু না। আমি, রিয়া, নীলা সবাই চলে আসলাম। মেঘ, তুমি বাসায় যাও, আমি একটু কলেজে যাব। আচ্ছা। রিয়া চলে গেল। মেঘ, আমাকে একটু বাসায় নামিয়ে দিবে? আচ্ছা, তুমি বাইরে গিয়ে বসো, আমি একটু ডাক্তারের সাথে দেখা করে আসতেছি। কেন? এখন আবার দেখা করবে কেন? আসলে রকিকে তো এখন ছাড়বে না, তাই রিকোয়েস্ট করে যদি ছাড়ে নিতে পারতাম তাহলে ভালো হতো। হসপিটালের পরিবেশ তো ভালো না। ঠিক বলছো, তোমাকে কথা বলতে হবে না, চলো। আব্বুকে বললেই সব ম্যানেজ করে নেবে। আব্বুর সাথে এখানকার ডাক্তারের খুব ভালো সম্পর্ক আছে। তাহলে একটু মনে করে আঙ্কেলকে বলো। হ্যাঁ। তারপরে আমি বাইকে উঠে বাইকটা স্টার্ট করলাম। নীলা আমার পিছনে বসলো। বসার সাথে সাথে ঝাপটিয়ে জড়িয়ে ধরলো। মনে হয় আমি তার বর। এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরলো। বুঝতেই তো পারছেন আমার কি অবস্থা। নীলাকে নীলার বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়লাম। শরীরটা এখনো কেমন জানি দুর্বল দুর্বল মনে হচ্ছিল। আর ফোনটাও চার্জে লাগিয়ে দিয়ে অন করে রাখলাম। একটু পরে আমার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে দেখলাম নীলার নাম্বার। ফোন রিসিভ করলাম। কি করছো? শুয়ে আছি। যেটা বলার জন্য ফোন দিলাম, বিকেলে রকিকে বাসায় নিয়ে আসতে পারবে। আব্বু ডাক্তারকে বলে দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এখন তুমি রেস্ট নাও, বিকেলে আমি তোমাকে ফোন দিব। আচ্ছা। আল্লাহ, আমি কি করতে চাচ্ছি আর কি হচ্ছে আমার সাথে? যতই নীলাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছি ততই নীলা আমার কাছে আসতেছে। আল্লাহ, আপনি বলে দেন এখন আমি কি করব? নীলার সাথে আমার কোনোভাবেই যায় না। ধুর, আমি আর ভাবতে পারছি না। এসব মনে মনে ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ছিলাম টেরই পাইনি। ঘুম ভাঙলো নীলার ফোন পেয়ে। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে দেখি নীলা ফোন করছে। আমি ফোন রিসিভ করলাম। হ্যালো মেঘ। ঘুমাচ্ছ তুমি? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। রকি কি নিতে যাবে না? যাবো তো, কিন্তু তুমিও যাবে নাকি আবার? কেন, তুমি একাই যাবে নাকি? একাই তো পারবো। তুমি কি পারবে আমার তা ভালো করেই জানা আছে। এখন উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি গাড়ি নিয়ে আসতেছি তোমার বাসায়, তুমি রেডি হয়ে থেকো। নীলা ফোন কেটে দিল। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম। তখন আবার ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি রিয়া কল করছে। আল্লাহ বাঁচাও। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। রিয়া বলো। তুমি কি ফ্রি আছো? কেন? আপু তোমার সাথে দেখা করতে চাচ্ছে। কেন? তোমার আর আমার বিয়ের কথা বলার জন্য। মানে? আমি আপুকে তোমার কথা বলেছি, আপু আমাদের বিয়েতে মত দিয়েছে। প্লিজ তুমি এখন আর না করো না। রিয়া, তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমি তোমাকে পাওয়ার জন্য পাগল হয়েছি। আচ্ছা, আমি এখন রকিকে নিতে যাব, এসে তোমার সাথে কথা বলছি। আচ্ছা। আমি ফোন কেটে দিতেই আবার ফোনটা বেজে উঠল। দেখি নীলা আবার কল করছে। আমি ফোন রিসিভ করলাম। কই তুমি? বাসায়। আমি তোমার বাসার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। তুমি যাও, আমি সিএনজি করে চলে যাব। আমি যা বলছি তাই করো, তাড়াতাড়ি নিচে আসো। নীলা ফোন কেটে দিল। আল্লাহ, এখন কি করব? দুজন দুই দিক থেকে এমন ভাবে চাপ দিলে মাঝখান থেকে তো আমি ফেটে যাব। নিচে এসে দেখি নীলা গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই গাড়িতে উঠতে বলল। আমি পিছনের সিটে বসতে যাব, তখনই আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? না। তাহলে পিছে বসছো কেন? সামনে আসো। কি আর করার, সামনের সিটে মানে নীলার পাশের সিটে বসে পড়লাম। গাড়ি স্টার্ট করলো। মেঘ। হ্যাঁ বলো। তখন তোমার ফোন ব্যস্ত দেখাচ্ছিল কেন? কখন? একটু আগে যখন কল করছিলাম। রিয়া ফোন করছিল তো তাই। নীলার মুখটা কেমন কালো হয়ে গেল রিয়ার কথা শুনেই। ও। হসপিটালে চলে আসলাম। আসার পথে আর কোনো কথা বলেনি নীলা, তবে দেখেই বোঝা যাচ্ছিল নীলার আকাশে অনেক মেঘ জমেছিল বৃষ্টি হওয়ার জন্য। তুমি রকির কাছে যাও, আমি ডাক্তারের সাথে কথা বলে রিলিজ শিট নিয়ে আসতেছি। আচ্ছা। আমি রকির কাছে চলে আসলাম। রকি আর রুবি গল্প করছিল। কেমন আছিস? কখন আসলি? মাত্র দুপুরে খাইছো তোমরা? হ্যাঁ ভাইয়া, আপনি খাইছেন? তোমাকে আর কষ্ট করতে হবে না। রকিকে বাসায় নিয়ে যাব এখন। ডাক্তার কি এখন ছাড়বে ভাইয়া? নীলা রিলিজ শিট নিতে গেল। সত্যি দোস্ত, আমাকে আর এখানে থাকতে হবে না? সত্যি। খুব ভালো হয়েছে, এখানে ভালো লাগছে না।
ভাইয়া আমার শ্বশুরকে কি রকির কথা বলেছেন? না। ভালো কাজ করেছেন। আচ্ছা রুবি, তুমি তাহলে এখন বাসায় যাও। সেই সকাল থেকে তো এখানে আছো, বাসায় গিয়ে রেস্ট নাও। রুবি মেঘ ঠিক বলেছে, তুমি বাসায় যাও। আচ্ছা, বাসায় পৌঁছে কল দিও। আচ্ছা। রুবি চলে গেল। আমি আর রকি বসে গল্প করছি। একটু পরে নীলা রিলিজ শিট নিয়ে চলে আসলো। কিরে, এখন কেমন আছিস? ভালোই। ভালো হলেই ভালো। রিলিজ শিট নিয়ে আসছো? এই নাও। আমি আর নীলা রকিকে ধরে উঠে দাঁড় করালাম। আমাদের দুজনের কাঁধের উপর ভর করে রকিকে হাঁটিয়ে নিচে নিয়ে আসলাম। তারপরে রকিকে নিয়ে পিছনে বসলাম। এইবার আসার পথে আমাদের মাঝে তেমন আর কোনো কথা হয়নি। বাসায় চলে আসলাম। আবার আমি আর নীলা রকিকে ধরে উপরে নিয়ে আসলাম। রকিকে বেডে শুয়ে দিলাম। নীলা, কি খাবে, চা না কফি? কি বানাবে? কে আবার বানাবে? আমিই বানাবো। থাক, আর কষ্ট করতে হবে না। তুমি রকির কাছে বসো, আমি সবার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। তুমি কেন বানাবে? আমার ইচ্ছে হচ্ছে তাই। তুমি শুধু রান্নাঘরটা দেখিয়ে দাও। দোষ, আমি কিন্তু খাবো না। আচ্ছা। নীলাকে রান্নাঘর দেখিয়ে দিয়ে রুমে এসে দেখি অসুস্থ বন্ধু আমার তার বউয়ের সাথে কথা বলছে। তাই আর ডিস্টার্ব না করে আমি বাইরে বেলকনিতে দাঁড়িয়ে রিয়ার কথাগুলো ভাবতে লাগলাম। রিয়া কি পাগলামি শুরু করে দিল এসব? না, রিয়াকে বোঝাতে হবে। রিয়া যেটা চাচ্ছে এটা কোনো মতেই কোনো দিক থেকে মানায় না। এসব ভাবতে ভাবতে কখন যে নীলা পাশে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারি নাই। কি ভাবছো? কই কিছু না তো। আচ্ছা মেঘ, আমি এত পাপ করছি যে তার কোনো ক্ষমা নেই। এসব কথা বলছো কেন? আগে কফির কাপটা ধরো, প্রচুর গরম। ও হ্যাঁ, দাও। আমি নীলার হাত থেকে কফির একটা কাপ নিয়ে খেতে লাগলাম। মেঘ, বলো। কফি কেমন হয়েছে বললে না তো? ও হ্যাঁ, অনেক ভালো হয়েছে। তাই? তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কই, আমি তো ঠিকই আছি। মেঘ, তোমাকে খুব ভালো করেই চিনি, সো আমাকে মিথ্যা বলে পার পাবে না। বলতে না চাইলে বলো না, তবু মিথ্যা বলবে না। সন্ধ্যা লাগছে, বাসায় যাবে না? যাব। চলো এগিয়ে দিয়ে আসি। ধন্যবাদ লাগবে না। নীলা চলে গেল রাগী একটা ভাব দেখিয়ে। হয়তো নীলা আর একটুকু সময় থাকতে চেয়েছিল। নীলা চলে গেল। আমি বেলকনিতেই দাঁড়িয়ে আছি আর ভাবছি কি করব। একদিকে নীলা, অন্যদিকে রিয়া। আমি কি এই শহর ছেড়ে চলে যাব? না, চলে গেলে তো আমার বাবার